আসসালামু আলাইকুম। আহ লেকচার 5 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা 10.3 টাকেই কভার করব। তো আমরা জানি না আজকে কতটুকু কভার করতে পারবো। তো 10.3 এর আগে এর আগের লেকচারে আমি একটু বলতে চাই যে আগের লেকচারে আমরা কিছু স্পেশাল টাইপ অফ ম্যাথ বা ভয়ঙ্কর ম্যাথ বলেছিলাম সেগুলো লিখে রেখেছিলাম এবং বলেছিলাম এগুলো আমরা একদম 10.3 এবং 10.2 তো আমাদের মানে প্রায় বলতে শেষ হয়ে গিয়েছে। তো আমরা একটু 10.2 এর কয়েকটা ম্যাথ একটু বাকি আছে সেটা একটু দেখি আমরা আসলে 10.3 লেকচার 5 আজকে শুরু করতে চাই। যেমন কি বাকি আছে সেটা আমরা জানি, ইতিমধ্যে করিয়ে ফেলছি, তারপরেও ভাবছি যে একটু বলে দেওয়া দরকার। তো 9 আমরা শুরু করতে চাই, এটা হচ্ছে আসলে 10.2 এর। যদিও আজকে আমাদের লেকচার হচ্ছে 10.3 এর উপর হবে, তারপরেও 3-4টা ম্যাথ বাকি আছে সেটা একটু করে দিতে চাই। যেমন মনে করুন আপনার 9 এর 1 নাম্বার ম্যাথ। আমি বলছিলাম যেগুলো হচ্ছে বাকি আছে 10.2 এর, সেগুলো আর কিছুই না, সেগুলো হচ্ছে জাস্ট ভন্ডামির ম্যাথ। অর্থাৎ যে জানা সেটা যদি সে দাবি করে সেই ভেরিয়েবল তাকে আবার শাস্তি দিতে হবে এরকম। তো এখানে ই টু দি পাওয়ার, এখানে ধরো 5x আছে আর dx আছে। তো এটা রেজাল্ট কি? মনে মনে আমরা ই টু দি পাওয়ার 5x এর কোনো ধরনের ফর্মুলা পড়িনি, কিন্তু এটাকে যদি মনে মনে x ধরি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। কি হবে? তো আমরা জানি ই টু দি পাওয়ার x এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার x। আসলে কি ওটা x ছিল? না, ছিল না। ওইটা ছিল 5x। তো 5x কে ডেরিভেটিভ করলে বা হচ্ছে 5x কে ডিফারেন্সিয়েশন করলে যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে 5। তো এটা প্লাস c, এটাই হচ্ছে মানে অ্যান্সার। এই কারণে আমি এই অঙ্কগুলো করে দিইনি। অনেকে ভাবতে পারেন যে এই অঙ্ক কেন করে দিইনি? এই কারণে আমি হচ্ছে এটা করে দিইনি। এরপরে আমরা যেটা যেতে চাই সেটা হচ্ছে এরকম করে বাকি অঙ্কগুলো করে নিবেন। যদি সাপোজ ৯ এর ৩ দেখতে চাচ্ছি, ৯ এর ৩ ও এরকম থাকতে পারে কখনো ডিটি ওভার আছে হচ্ছে 2 ই টু দি পাওয়ার 2t এরকম আছে। তো আমরা কি করব? 1/2 মনে এখানে 1 আছে মনে করুন। তো 1/2 হচ্ছে কনস্ট্যান্ট, এটা বের করে নিব। আমরা জানি এরকম একটা প্রপার্টিস আমরা পড়ে আসছি। তো এখানে থাকে হচ্ছে কি ই টু দি পাওয়ার -2t। কেন? আমি এই যে এটাকে পুরাটাকে উপরে উঠায় নিয়ে যাচ্ছি। আমরা এরকম একটা সূচকীয় নিয়ম জানি যে এরকম থাকলে আবার এরকম লেখা যায়, তাই না? তো আমরা আশা রাখি এগুলো আমরা জানি। তো এটাকে উঠাই নিলাম। আর ডিটির জায়গায় ডিটি থাকলো। এবার আমি মনে মনে আবার বলছি, আমি মনে মনে এই যে পুরো ব্যাপারটা এটাকে আমি এক্স ধরবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি? বলে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। আমরা সেই কাজটা করতে চাই। এখানে দিয়ে দেবো ই টু দি পাওয়ার এক্স। আসলে কি ওটা এক্স ছিল? না, এটা ছিল হচ্ছে -2t। তা এটাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে। এবার কার সাপেক্ষে? বলে টি এর সাপেক্ষে। বুঝতে পেরেছি কথাটা? এখানে আসবে -2t, দিন শেষে এটাকে করলে আসবে -2। তাহলে এখানে আমরা -2 পাবো। দিন শেষে রেজাল্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস একটা, এই যে মাইনাস আছে দেখতে পাচ্ছেন, -1/4 ই টু দি পাওয়ার 2t প্লাস একটা সি দিতে হবে। যখনই ইন্টিগ্রেশন পারফর্ম হয়ে যাবে তখনই একটা সি দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা রেজাল্ট। তো এই কারণে এই ধরনের অঙ্ক আমি করিনি, 9 কে বাদ দিয়ে রেখে চলে গিয়েছিলাম। আহ, তারপরে আমরা আশা রাখবো বাকিগুলো পারবো। 9 এর 6 আমরা একটু দেখতে চাই। 6 9 এর 6 ছোট ছোট অঙ্ক, এগুলো জাস্ট হচ্ছে বলছিলাম ভন্ডামের অঙ্ক যে এরকম আছে এ টু দি পাওয়ার 4x আর এখানে আছে dx। তো আমরা একটা ফর্মুলা জানি কি, এ টু দি পাওয়ার x এর ফর্মুলা হচ্ছে এ টু দি পাওয়ার x, এখানে হচ্ছে লন এ, এরকম সেই ফর্মুলাটা, ঠিক আছে? তো আমরা এটা করতে চাই, মনে মনে এটাকে পুরাটাকে আমি x হিসেবে কনসিডার করতে চাই। কনসিডার করলে পাই হচ্ছে আমি এ টু দি পাওয়ার x এর জায়গায় x হবে। আসলে কি এটা x ছিল? এখানে দেন, তারপর হচ্ছে লন এ, লন এর মান কিন্তু এখানে a, দেখতে পাচ্ছেন না a? আচ্ছা, আসলে কি এটা x ছিল? না, এটা x ছিল না, ছিল হচ্ছে 4x। তাই সেটাকে ডেরিভেটিভ করলে আমাদের পাবো হচ্ছে 4। ঠিক আছে? তো এটাই হচ্ছে রেজাল্ট। তাহলে এটার কত পাইলাম? দিন শেষে রেজাল্টটা হচ্ছে প্লাস একটা সি দিয়ে দেন, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এই যে এক লাইনের অঙ্ক, এই কারণে এগুলো আমি করিনি। আহ, আমরা একটু 10-এ চলে যেতে চাই। 10, 9 শেষ হয়ে গেল। আর 10, 10 এর মধ্যে আছে 1 নাম্বার কি আছে? এরকম আছে 3dx। এখানে একটা ব্যাপার আছে হচ্ছে তোমার 4 প্লাস 5x, 4 প্লাস 5x দেখতে পাচ্ছ। 3 এখানে dx 4 প্লাস 5x। আচ্ছা, এই যে ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনকে আমি রিমুভ করতে চাই। তা রিমুভ করতে কি আমার জোর খাটানো লাগবে? এটা তো সূত্র যাচ্ছে। কি সূত্র যাচ্ছে?
দেখো মনে মনে আমি যদি কল্পনা করে নিই, এই যে পুরো ব্যাপারটা আছে যে 4 প্লাস 5x, এই যে 4 প্লাস 5x যেটাকে মুছে ফেললাম, এই 4 প্লাস 5x এই পুরো ব্যাপারটাকে x ধরো, মনে মনে এই পুরো ব্যাপারটাকে x ধরো, তাহলে কি পাই? 1 বাই x। আমরা জানি 1 বাই x dx এর ফর্মুলা হচ্ছে কত? ln x, তাই না? তো এখানে সেটাই আসবে, আমরা দেখব ln, আর ln x এর পরে এখানে x এর জায়গায় একটা মডুলাস দেওয়া হয়। কেন মডুলাস দিব? কারণ হচ্ছে আমরা জানি ln কখনো নেগেটিভ ব্যাপারগুলোকে নিয়ে ডিল করে না, ঠিক আছে? এই কারণে এখানে আমরা নেগেটিভ যেন না আসে সেটার জন্য একটা ব্যাপার দেবো। আসলে কি এটা x ছিল? না, ওটা কি ছিল? ছিল হচ্ছে 4 প্লাস 5x। তো 4 প্লাস 5x কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তখন থাকবে হচ্ছে 5, ঠিক আছে? এর সাথে একটা সি দিতে হবে, এটাই হচ্ছে অ্যান্সার। তো এইগুলো এই কারণে আমি করি, আশা রাখি তোমরা হচ্ছে এগুলো পারবা। আহ, এই কারণে আমি এটা করিনি। তো আর বাকি যে ম্যাথগুলো তোমরা দেখতে পাবা 9-10 এর মধ্যে দুটা ম্যাথ আছে, সেটা স্পেশাল ম্যাথের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা সেগুলো একসাথে করব, এই কারণে আর করছি না। তো আমরা আসলে আজকে চলে যেতে চাই হচ্ছে আমাদের লেকচার 5 এর, মূলত যে লেকচারটা নিয়ে আমাদের কথা বলার কথা সেটা নিয়ে। তো আমি একটু সুন্দর করে একটু ডিজাইন করে লিখতে চাই। তো সুন্দর করে লেখার জন্য আহ, একটা স্ট্রেট লাইন, লেকচার 5। ওকে, আমরা লেকচার 5 এ চলে যেতে চাই। আমাদের আরেকটা কথা একটু মনে করে দেওয়া উচিত, সেটা হচ্ছে কেউ যদি 10.1, 10.2 আর 10.3, বিশেষ করে 10.3 এই ব্যাপারটাকে ভালোভাবে পারে, তাহলে তার আর ইন্টিগ্রেশন মানে ম্যাথ করার প্রয়োজন হয় না। মানে আর কোনো কঠিন অধ্যায় নেই। আমি সবচেয়ে কঠিন বলি 10.3 কে। তো এটাকে আমরা চেষ্টা করব বিভিন্ন কায়দায়, বিভিন্ন সিস্টেমে, যেটা রুল না সেটাকে রুল বানিয়ে আমরা পড়ার চেষ্টা করব যাতে করে আমাদের মনে থাকে। তো আমি আবার বলছি 10.3 হচ্ছে তোমার ইন্টার পর্যন্ত, মানে তোমার ক্লাস পর্যন্ত সবচাইতে কঠিন অধ্যায়। সুতরাং আমরা চেষ্টা করব, আমি আবার বলছি আমরা চেষ্টা করব এই অধ্যায়টাকে যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যতটা মনে থাকে সেই ধরনের টেকনিক ইউজ করে আমরা 10.3টাকে শিখতে চাই, ঠিক আছে? তো আমি 10.3 শেখার জন্য তোমাদেরকে কিছু শর্টকাট রুল বলবো। তো আমরা 4টা রুল কিন্তু ইতিমধ্যে শিখে ফেলছি, তোমরা জানো। তো আমরা প্রথম রুলটা দিতে চাই, রুল 5। তো সেটার মধ্যে কি দিতে চাই আমি সংক্ষেপে লিখবো, তোমরা বুঝে নিবা। রুল 5 সেটা হচ্ছে, আমাকে একটু সময় দাও, রুল 5 কি নিয়ে লিখবো, বইটা দেখতে হবে এই কারণে। দেখো রুল 5 এরকম লেখো যে ম্যাথের মধ্যে ম্যাথ খুঁজবা, সহজ কথা, ম্যাথের মধ্যে বা মাঝে লিখো, ম্যাথের মাঝে ম্যাথ খুঁজে বেড়াবে, অথবা অন্যভাবে লিখতে পারো, ম্যাথের মধ্যে এমন একটি অংশ বাছাই করবে যাতে করে তাকে, তাকে বলতে কাকে এখানে? সেই অংশটি, মানে যাকে বাছাই করবা, এখানে লিখে দাও বাছাইকৃত অংশ। ম্যাথের মধ্যে এমন একটি অংশ বাছাই করবে যাতে করে তাকে, তাকে মানে বাছাইকৃত অংশ ডিফারেন্সিয়েশন করলে ওই ম্যাথের মাঝেই অপর অংশ পাওয়া যায়, অপর অংশ পাওয়া যায়। এই কথাটা একটু মনে রাখতে হবে, আর তোমরা প্রাথমিকভাবে বুঝতে হবে এরকম কোনো কথা নেই। তো এটা একটা কথা। এখন কথা হচ্ছে ম্যাথের মাঝে ম্যাথ খুঁজবে, খুঁজে বেড়াবে, এটাকেও বলতে পারো সংক্ষেপে। অথবা বলছি ম্যাথের মধ্যে এমন একটি অংশ বাছাই করবে। আমি একটু লাল কালি নিয়ে দেখাতে চাই, বা ভিন্ন কালি নেই, লাল কালি কেমন লাগে, এই যে এমন একটি অংশ বাছাই করবে, এই যে এমন আর তোমরা যখন আমার ভিডিওগুলো দেখবে অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে নর্মাল মোডে দেখবা না, একটু
মানে ওটাকে কি বলা হয় 2 তে দিয়ে দেখবা অথবা 1.5 এ দিয়ে দেখবা। কারণ হচ্ছে আমি লিখি যেহেতু আমার একটু স্লো হয়ে যায়। তোমরা নরমালি দেখবা না। আ এই যে বলছি এমন একটি অংশ বাছাই করবে, এই অংশগুলা কিভাবে বাছাই করব? মানে কোন অংশটাকে বাছাই করব? এর জন্য একটা ব্যাপার আছে। তুমি একটু লিখে রাখো যে সেই অংশটা হবে এই যে এমন একটি অংশ। সেই এমন অংশটা কোনটা হবে? ম্যাথের মধ্যে সবচেয়ে জটিল পার্ট যেটা সেটাকে তুমি ধরবা। ম্যাথের মধ্যে সবচেয়ে কঠিন পার্টটুকু তুমি ধরে নিবা। কঠিন পার্টটুকু তুমি ধরে নিবা। এটা বলতে চাচ্ছি। ঠিক আছে? আমি পুরা অঙ্ক তোমাদেরকে বুঝাবো, কোনো সমস্যা নেই। আ এটা নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। তুমি এই রুলটাকে সুন্দরভাবে বুঝতে হবে। কারণ এই রুলটা খুবই ইম্পোর্টেন্ট। 10.3 বারবার বলছি, আমি আবার একটু বলে নিই। 10.3 তুমি পারলে তোমার ইন্টারের আর ইন্টিগ্রেশনের দরকার হবে না। ঠিক আছে? তা আমি 10.3 দিয়ে কিছু ম্যাথ করতে চাই। তোমরা যদি অনুমতি দাও, তো সেটা হচ্ছে 10.3 তে আমি যেতে চাই। এই পার্টটা দিয়ে আমি কিছু অনেকগুলো ম্যাথ করাবো। কারণ পুরো বইটা প্রায় অর্ধেক ম্যাথই এটা দিয়ে করা আছে। আমরা একটু সেটা নিয়ে কথা বলবো। ধরো আমি একত্রে করে ফেলবো। এই এক্সাম্পল রুল 5 দিয়ে যত ধরনের ম্যাথ পাবো বইতে খুঁজে আমি সব করানোর চেষ্টা করবো অথবা হোমওয়ার্ক দিব। এক্সাম্পল তোমরা রূপন্তী প্রকাশনী যারা ফলো করো তাদের উদাহরণ 1 সেই এক্সাম্পলটাতে দেখবা এরকম একটা ব্যাপার আছে যে এটাকে ইন্টিগ্রেশন করো কি x কিউব। আবার এই অঙ্কগুলো তুমি দেখলেই বুঝতে পারবা যে এটাতে পড়বে dx। এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। আমি বলছি যে তুমি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এর আগে মানে 10.2 পর্যন্ত যত ধরনের রুল করাইছি সেটার মধ্যে যায় কিনা আগে সেই ব্যবস্থাটা চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? সেগুলোর মধ্যে যাচ্ছে না। দেখো কোন রুল কিন্তু সেটার মধ্যে যাচ্ছে না। তুমি চিন্তা করো আমি যে ৪ টা রুল পড়াইছি সেগুলোর মধ্যে যাচ্ছে কিনা? তাহলে আমাকে বলো আমি সেই রুল দিয়ে করি। তুমি কমেন্টে বলতে পারো। যাচ্ছে না ১। ২ নাম্বার কথা তোমাকে কিন্তু আমি u ইনটু v আর dx এরকম কোন রুল পড়াই নাই। যদিও এই রুল আছে। এটা 10.4 এ আছে, পরে করাবো। তোমার এখন মনে রাখতে হবে তুমি এই রুল জানো না। ঠিক আছে? আ এই রুল জানো না। তো দেখো তোমাকে এখন আমি সেটা বলছি যে তুমি যদি দেখতে পাও এই ম্যাথটার মধ্যে ধরো করতে চাও। আমি কি বলছি? রুল 5 হচ্ছে ম্যাথের মধ্যে ম্যাথ খুঁজে বেড়াবা। এইটা দিয়ে মনে রাখবো অথবা বলছি ম্যাথের মধ্যে এমন একটি অংশ বাছাই করবা, এই ম্যাথের মধ্যে কঠিন অঙ্ক দেখলেই এইসব রুলের কথা মনে করবা। সহজ কথা। মানে টেকনিক যদি বলতে চাও যে ভাইয়া কিভাবে বুঝবো এই ম্যাথটা? তুমি ৪-৫ টা ম্যাথ করলেই তুমি বুঝে যাবা যে কেন এই রুল দিয়েই এই ম্যাথটা হবে। বেশি না ৪-৫ টা। ৪-৫ টা ম্যাথ করবা তাইলে তুমি বুঝতে পারবা। অঙ্ক দেখলেই বুঝতে পারবা যে ভাই এটা তো ধরতে হবে। ধরলেই হয়ে যাবে। দেখো বলছি ম্যাথের মধ্যে দ্বিতীয় পার্ট পড়ো। তুমি যদি কেউ যদি প্রথম পার্ট পড়ে তাইলে হয়তো বা নাই বুঝতে পারে। ধরো প্রথম পার্টের কথা বলতে মানে এই যে এটার কথা বলছি যে ম্যাথের মধ্যে ম্যাথ খুঁজে বেড়াবে। এটা হচ্ছে সংক্ষেপে বলছি, হ্যাঁ? পরবর্তীতে যদি আমার লাগে রুল 5 তখন আমি যেন বলতে পারি যে ম্যাথের মধ্যে ম্যাথ খুঁজে বেড়ানোর রুলটা। পরবর্তী পার্টটা হচ্ছে সুন্দর করে ম্যাথের মধ্যে এমন একটি অংশ বাছাই করবে, এই যে আমি যে বলছিলাম এমন একটি অংশ বাছাই করবে, সেই অংশটা কোনটা হবে? বলছিলাম দেখো এই যে উপরে লিখে দিয়েছিলাম। এখানে দেখো ম্যাথের মধ্যে সবচেয়ে কঠিন পার্ট যেটা সেটাকে বাছাই করবা। এখন তোমাকে আমি যদি বলতে চাই এখানে ২ টা পার্ট আছে। কি? একটা হচ্ছে x কিউব। আমি একটু লাল করে নিয়েছি, হ্যাঁ। x কিউব। আরেকটা হচ্ছে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4। এখন তুমি বলো তো এখানে সবচেয়ে কঠিন পার্ট কোনটা? অবশ্যই তুমি বলবা যে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4। তা আমি এরকম কথাই বলছি যে ম্যাথের মধ্যে সবচেয়ে জটিল পার্ট যেটা সেখান থেকে কিছু অংশ বাছাই করবা। বাছাই করার শেষে যেন ডিফারেন্সিয়েশন করলে ওই ম্যাথের মাঝেই অপর অংশ পাওয়া যায়। ব্যাপারটা কি? আচ্ছা ডিফারেন্সিয়েশন এখানে লিখি নাই তো। আচ্ছা। যাতে করে তাকে বাছাইকৃত অংশকে ডিফারেন্সিয়েশন করলে ওই ম্যাথের মাঝেই অপর অংশ পাওয়া যায় বা কিছু অংশ পাওয়া যায় লিখে দাও। অপর না বলে কিছু অংশ লিখতে পারো। কিছু অংশ পাওয়া যায়। আচ্ছা লিখলাম। এবার দেখো আমি তাহলে তোমাদের মানে রুলটাতেও একটু বোঝানোর জন্য আমি ১ম এ লিখে দেই যে ধরি আমি ২ ভাবে করব এটা। আ আমি এই কারণে এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। কেন ২ ভাবে করব তুমি পরবর্তীতে বুঝতে পারবা। অতএব সুতরাং তোমার টেনশনের কোনো কারণ নেই। আর
প্রথম এখনো পর্যন্ত যদি তুমি রুল না বুঝো তোমার কোনো সমস্যা নেই, আমি দেখাবো পরে। এখনো পর্যন্ত যদি রুল 5 না বুঝো কোনো ধরনের সমস্যা নেই, আমি ম্যাথটা করি তারপর তুমি এমনিতেই বুঝতে পারবা। তো ধরি আমি হচ্ছে x⁴ কে ধরে নিব z। এটাকে বলা হয়, এই যে ধরলাম, এটাকে আরেকটা কথা বলা হয়, সেটা হচ্ছে ভেরিয়েবল সাবস্টিটিউশনস। ইংরেজিতে ভেরিয়েবল সাবস্টিটিউশনস বা চলক প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে কি, আমরা যে কিডনি প্রতিস্থাপন করি, মানে আমার কিডনিকে আমার মধ্যে রাখে নাকি আরেকজনকে আরেকজনের টাইনে লাগাই দেই, এরকম না? ঠিক তেমনি এখানে দেখো, এখানে এই যে যে ম্যাথটা দেখতে পাচ্ছ, এই যে এই ম্যাথটা, এখানে ভেরিয়েবল কিন্তু এক্স। শুনো কিন্তু কথাটা, এটাকে ভেরিয়েবল কিন্তু এক্স, তাই কি না? আচ্ছা, ভেরিয়েবল হচ্ছে এক্স, সেটাকে আমরা জেড দ্বারা কনভার্ট করতে চাই, কারণ x⁴ কে আমি জেড ধরে নিয়েছি। তার মানে এখানে আমি বলতে পারি যে এই ভেরিয়েবলকেও আমি এটার অপর নাম বলতে পারো, যে এটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশনস। অর্থাৎ এই যে রুল 5 যে, সেটা আর কিছুই না, এটার অপর নাম যদি বলতে পারো, এটাকে ইংরেজিতে বলা হয় মেথড অফ সাবস্টিটিউশনস। ওকে, বানান ভুল হতে পারে, আমি জানি না, আমি ইংরেজিতে খুবই কাঁচা। আর মানে এটা হচ্ছে চলক প্রতিস্থাপন, বুঝতে পারছো? চলক ভেরিয়েবল তো নাই, তাহলে প্রতিস্থাপন পদ্ধতি লিখে দাও শুধুমাত্র। প্রতিস্থাপন পদ্ধতি, ওকে, এটা দিয়ে তুমি করতে পারো, মানে এটা বাংলা নাম, মানে শর্টকাট নাম। আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে এখানে আর কোনো ধরনের এক্স থাকবে না এই ম্যাথের মধ্যে, ঠিক আছে? আর আমরা কিন্তু তোমাদেরকে, যারা আমার ডিফারেন্সিয়েশন ক্লাস দেখেছো, সেখানে দেখবা আমি তোমাকে একটা কাজ করেছি। কি কাজ? যে আমি ওখানে একটা ব্যাপার বলছিলাম, বক্স রুল। সেই বক্স রুলের অনেকগুলো নাম দিয়েছিলাম, সেখানে কিন্তু দিয়েছিলাম ওইটাকে একটা প্রতিস্থাপন পদ্ধতি বলা হয়, বা ম্যাথকে ছোট করার ওয়ে বলা হয়। ঠিক তেমনি এই যে যে রুল 5টা দেখতেছো, এটা যেহেতু প্রতিস্থাপন পদ্ধতি, তার মাধ্যমে এর মাধ্যমে ম্যাথ ছোট হবে, ম্যাথকে কি করা হবে, ছোট করা হবে। তো তুমি এটাও বলতে পারো যে এটা ছোট করার একটা পদ্ধতি ম্যাথকে। এই যে যে বিশাল 1 নাম্বার যেটা দেখতেছো, 1 নাম্বার দেখতে বিদঘুটে লাগে, এটা একটা শিশু, আমরা তো এখনো শিশু। সেই শিশু ক্লাসে বসে যদি এরকম বিশাল একটা ম্যাথ দেখি, বা এরকম কি বলবো, যে খারাপ চেহারা যুক্ত একটা ম্যাথ দেখি, তখন এটা আমার জন্য খারাপ লাগবে, কারণ এটাকে ছোট করতে চাই। তো বিভিন্ন কথা বলা যায়, এটা নিয়ে কোনো ধরনের সমস্যা নাই। আমরা যখনই ধরে ফেলছি, এটা হচ্ছে 1 নাম্বার কাজ, যে একটা অংশকে ধরবা, ধরার পরে কি বলছি, ওই বাছাইকৃত অংশকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে দেখছো এখানে একটা কথা লেখা আছে, এই যে এখানে দেখো, এই যে বাছাইকৃত অংশ মানে ধরা অংশটা, তাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা হচ্ছে একটা কথা। এখন কথা হচ্ছে ডিফারেন্সিয়েশন তো কার সাপেক্ষে করব, এটা হচ্ছে একটা কথা। কি বলছি, ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে করব, তাই এখানে একটু লিখে রাখো, তার সাপেক্ষে করব। ইন্টিগ্রেশন যার সাপেক্ষে করা আছে, ডি করব, ডি মানে ডিফারেন্সিয়েশন, সংক্ষেপে লিখলাম, করব যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা আছে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা আছে। ওকে, এটা একটু লিখে নাও। তাহলে আমরা এই যে ধরছি, ধরার অংশকে ডিফারেন্সিয়েশন করব, করলে কি হবে, কার সাপেক্ষে করব তাহলে? এখানে দেখতে পাচ্ছ এই যে ডিফারেন্সিয়েশনটা এখানে এক্স এর সাপেক্ষে পারফর্ম করা হয়েছে, সুতরাং এখানে আমাকে এক্স এর সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে উভয় পক্ষে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন দিয়ে দেই। আর প্রথমবার আমি একটু বড় করে করাচ্ছি, পরের বার থেকে আর বড় করে করাবো না। এখানে এটাকে করলে আসবে হচ্ছে 4x3, আমরা কিন্তু এটা জানি। আর এটাকে করলে আসবে dz/dx। এটাকে আমি একত্রে এভাবে লিখতে পারি, দেখো x যুক্তগুলোকে একসাথে নিয়ে যাও, dz। তার মানে আমি কি উদ্দেশ্য চাই, এবার একটু দেখো, তাকাও, সেটা হচ্ছে পরবর্তীতে আমি এভাবে লিখতে পারি যে x³ dx = dz/4। এবার একটু তাকাও, আমি কি বলছিলাম, ম্যাথের মধ্যে যাও, রুল 5-এ, যে ম্যাথের মধ্যে থেকে এমন একটা অংশ ধরছি, সেই অংশকে ডিফারেন্সিয়েশন করলে ওই ম্যাথেরই, মানে এই 1 নাম্বার ম্যাথেরই মাঝে কিছু অংশ পাওয়া যায়। দেখো তো কিছু অংশ, এই যে x³ dx, এই এই আমি এই অংশটাকে ধরেছিলাম, তাকাও একটু, একে ডিফারেন্সিয়েশন করার পরে এই ম্যাথেরই কিছু অংশ পেয়ে গেলাম। পাইলাম কি, দেখে তো, x³ dx পাইছি।
এবার তুমি 1 নং এ বসিয়ে দাও। তাহলে এই সব যে ব্যাপারগুলা সেটা 1 নং এ বসিয়ে দাও। তাহলে দেখো আহ, এগুলো তুমি তোমার মতো লিখবা। 1 নং এ বসিয়ে পাই, বলো তো কি পাই? দেখো এখানে এক্স কিউব ডিএক্স, এই যে এইটা, এই পার্ট আর এই যে এটা মিলে লিখতে পারি আমি কি dz/4। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিলাম যে dz/4। আর একটা অংশ বাকি আছে, ই এর জায়গায় ই থাকুক, আর x⁴ এর জায়গায় আমি লিখতে পারি কি z। দেখতে পাচ্ছ এই যে এখানে লিখছে, এই যে x⁴ মানে হচ্ছে z। আচ্ছা, তাহলে দাঁড়াও, আচ্ছা, তাহলে এখানে আমরা মোট কি পাইলাম? পাইলাম e⁻z, আর এখানে পাইলাম dz/4। দেখছো কি, এই যে আমাদের 1 নং এর চেহারা। আর একটু কাজ করি, এই যে 4টা যেহেতু একটা কনস্ট্যান্ট, একে বের করে নিয়ে আসো 1/4 e⁻z আর dz। এবার তুমি 1 এবং 2 নং ইকুয়েশনের দিকে তাকাও, মানে 1 নং ইকুয়েশন না, সরি, 1 এর দিকে এবং 2 এর দিকে তাকাও। কি দেখতে পাচ্ছ? 1 নাম্বার কথা হচ্ছে এই যে এখানে সব ছিল ভেরিয়েবল x, সেটাকে আমি কনভার্ট করে ফেলছি e⁻z হয়ে গেছে। তাহলে কখনো কখনো বলা হয়ে থাকে যে ভেরিয়েবলকে কেন প্রতিস্থাপন করা হয়, মানে এই যে x কে z দ্বারা কেন রিপ্রেজেন্ট করা হলো x⁴ কে, তখন স্যারকে বলতে হবে ম্যাথকে ছোট করার জন্য। দেখতে পাচ্ছ? তোমরা বলো এখন 1 নং দেখতে সহজ বেশি নাকি 2 নং? তবে একটা কথা মনে রাখতে হবে সাথে সাথে, যে তুমি এখানে x কে যেহেতু z ধরছো, মনে রাখতে হবে এই 1 নং এর সব যেন, আর যেন x না থাকতে পারে 1 নং এর ভিতরে। কখনো যেন x না থাকতে পারে, সবকিছু যেন z এ চলে আসে। দেখো এখানে সবকিছু z এ চলে আসছে। এবার এবার হচ্ছে আমি জানি, এবার কিন্তু আমার সূত্র ফর্মুলা পড়ে গেছে কি e⁻z dz এর ব্যাখ্যা কি? আমি ফর্মুলা ধরো জানি না, সাপোজ তোমাকে বলছিলাম এই যে এইটার ফর্মুলা তুমি বের করতে চাও, তুমি কি করবা? এখানে যেহেতু জেটের সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে, সুতরাং জেটের সাপেক্ষে একটা ডিফারেন্সিয়েশন করবা, ডান সাইডে e⁻z থাকবে। এবার তোমরা বলো এই যে এখানে এই ব্যক্তিটা কে হবে, কাকে জেটের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে e⁻z পাবো, বলে e⁻z কে। তাহলে আমরা বুঝতে পারি যে e⁻z কে, এইটাকে, এই ব্যক্তিকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে এই বক্স পাবো। তাহলে কি e⁻z কে যদি আমি ইন্টিগ্রেশন করি কার সাপেক্ষে, জেটের সাপেক্ষে, তাহলে আমি পাবো কি e⁻z। বুঝতে পেরেছো কথা? তাহলে এখানে হচ্ছে e⁻z আছে, তাহলে এটার ফর্মুলা হবে e⁻z। আর আমরা তো এমনিতে জানি যে e⁻x, এখানে যদি dx থাকে তখন ফর্মুলা হচ্ছে e⁻x। ঠিক আছে, তাহলে আমরা এতগুলা কথা বলে ফেলতে পারলাম। আচ্ছা, এটা ফর্মুলা কি আসবে? e⁻z প্লাস সি। এবার তোমাদেরকে আমি, যারা আমার নবম অধ্যায় পড়েছো, আমার সাথে যতটুকুই পড়িয়েছি নবম অধ্যায়ের, ততটুকুই আমার সাথে যারা পড়েছো তাদের স্পষ্ট মনে আছে যে আমি একটা কথা বলছিলাম যে ম্যাথের মধ্যে যদি কোনো একটা ব্যাপার ধরে নেওয়া হয়, যেমন জেড, এই জেডটাকে তো আমি ধরে নিয়েছি। দেখো এই ওটা কি মেইন ম্যাথের মধ্যে ছিল, 1 নং এর মধ্যে ছিল? ছিল না। যদি কোনো একটা অংশ তুমি ধরে নাও, সেটা ম্যাথের মধ্যে না থাকে, তাকে সরাই ফেলতে হবে একটা পর্যায়ে, এটা আমি বলছিলাম। হ্যাঁ, এগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমি সরাই ফেলতে চাই, কি করতে হবে? e⁻, কাকে যেন জেড ধরছিলাম, দেখো উপরে দেখো কাকে যেন ধরছিলাম, এখানে দেখো এই যে x⁴ কে ধরছিলাম, সুতরাং এখানে আমাকে x⁴ বসাতে হবে প্লাস সি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এভাবে তুমি করতে পারো। অনেকে আরেকটা ব্যাপারও করতে পারে, সেটা হচ্ছে 1 নাম্বার ম্যাথকেই সে এভাবে করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে আমার রুল 5টা কি এখন বোঝা গেছে একটু? আচ্ছা, এবার মেথড 2, এটা এভাবেও করতে পারো। মেথড 1 দিয়ে দাও, এটা মেথড 1। আচ্ছা, এটা হচ্ছে মেথড 2। কি সেটা? আমি ম্যাথটা তুলে ফেলি, যেহেতু তুলতে বেশি সময় লাগবে না। এখানে আছে, এটা 1 নং, দেখতে পাচ্ছ এটা খুবই বিদঘুটে। তো কখনো যদি এরকম দেখতে পাও যে তোমাকে ভয় দেখাতে চায় কোনো ম্যাথ, তখন তুমি অবশ্যই চেষ্টা করবা ওই ভয় দেখানো ব্যাপারটা কে রিমুভ করতে, বা ভেরিয়েবল প্রতিস্থাপন করবা, যাতে করে সেটা ছোট হয়ে যায়। এগুলো কিন্তু আমি বক্স রুলে বলছি। বক্স রুল যারা দেখছো 9.4 আমার ডিফারেন্সিয়েশনের ভিডিও, তারা অবশ্যই বুঝতে পারো, তা আমি আর বিস্তারিত বলছি না। আচ্ছা, ধরি অনেকে এভাবে পুরাটাও ধরতে পারে কি e⁻x⁴ কে সে z ধরতে পারে।
কোনো সমস্যা নেই। এখন আমাকে ধরার পর কি কাজ? এই যে বাছাইকৃত অংশকে ডিফারেন্সিয়েশন করব। কার সাপেক্ষে? তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব যার সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে। তাই এখানে কার সাপেক্ষে আছে? x এর সাপেক্ষে। তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে দিয়ে দাও। এরপর আমরা আমরা মনে মনে কল্পনা করে নিব যে এই যে x টু দি পাওয়ার 4 এটা হচ্ছে আমার x আছে। পুরাটাকে x হিসেবে কল্পনা করো। ঠিক আছে? এই পুরাটাকে x হিসেবে কল্পনা করো। তাহলে e টু দি পাওয়ার x এর সূত্র জানো কি? বলে e টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x। আসলে কি ওটা x ছিল বলো? x ছিল না। তাহলে আবার তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে কিন্তু ইন্টিগ্রেশন না, এখানে কিন্তু তুমি ডিফারেন্সিয়েশন করছো। মনে রাখতে হবে। এই পার্টটাতে তুমি ডিফারেন্সিয়েশন করছো, আবার ভাগ করে দিও না। তো এখানে ছিল আসলে x টু দি পাওয়ার 4, এখানে পাই dz বাই dx। আচ্ছা, এইটাকে করলে আমি পাই হচ্ছে 3 x টু দি পাওয়ার, সরি 4 এখানে x টু দি পাওয়ার n এর সূত্র, হ্যাঁ 4, এটা 3 আর এখানে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4। আমি তোমাদেরকে বলছিলাম কেন 4x x কিউব কে আমি সামনে নিয়ে আসলাম। ঠিক আছে? কেন নিয়ে আসছি? কারণ কেউ যেন এভাবে লিখলে ভুল না ভাবে যে এরা মনে হয় একসাথে, যে ই টু দি পাওয়ার এর সাথে কখনো কখনো এরকম হয়ে যেতে পারে। এই কারণে আমি বলছি আগে নিয়ে আসলে আমাদের জন্য সেফ। এইটা এরকম। এখন দেখো x যুক্ত সবাইকে একসাথে নিয়ে আসি। x কিউব ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4, এখানে dx, আর এই যে dz 4 নামাই নিলাম। কেন নামাইছি? কারণ দেখো আমার তো এই এক নঙে বসাইতে হবে, এক নঙে বসাইতে হবে। এই যে এক নং এখানে এটার দিকে তাকাও। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এই সব এক নঙে বসাই দিয়ে দাও। এবার যদি এক নঙে বসাও, দেখো তো x কিউব ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 dx, এই যে x কিউব ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 dx, এই পুরো ব্যাপারটাকে লেখা যাবে dz বাই 4। বলো তো বুঝছো কিনা? কি লেখা যাবে? dz বাই 4। তাহলে এক নঙে বসিয়ে পাই এক নং এ বসিয়ে পাই কি পাই? ইন্টিগ্রেশন জায়গায় ইন্টিগ্রেশন, আর এই যে এই পুরো ব্যাপারটাই ছিল, এটা মানে হচ্ছে dz বাই 4। কেন আমি 4 কে সরাইছি বুঝতে পেরেছো? ওই উপরের দিকে তাকাইয়া, কারণ এই আকারে আছে, এই কারণে সরাইছে, এছাড়া কিছু না, আর কিছু না। আচ্ছা, তাহলে এখানে পাবো হচ্ছে dz বাই 4। তা দেখো আমাদের কিন্তু 1/4 হচ্ছে আমার কনস্ট্যান্ট, বের করে নিয়ে গেলাম। এখানে dz, তা আমরা জানি 1 ইনটু dz, এটার ফর্মুলা কি? z পাবো, তাই না? আচ্ছা, এখানে যদি মনে করো এখানে z পাবো, এখানে যদি এরকম থাকতো 1 ইনটু dx, তখন আমরা x পাইতাম। এখানে যদি 1 ইনটু t থাকতো, dt থাকতো, তখন আমরা t পাইতাম। এখানে যদি 1 ইনটু dz হয়, তখন আমরা কি পাবো? z পাবো। ঠিক আছে, আশা রাখি এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এখানে পাইলাম z প্লাস একটা c দিতে হবে, যেহেতু এটা অনির্দিষ্ট যোগজীকরণ, এগুলো আমরা বলছি 1/4 এর জায়গায় 1/4। z এর মান কি দিতে হবে? z মানে কি অঙ্কের মধ্যে এটা ছিল? না, ছিল না, এটা ধরে নিয়েছি যে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এই দেখো ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, তাহলে জেড এর জায়গায় ওটা বসাই দেবো, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। দেখো সেম অ্যান্সার দিয়েছে, এটা যে অ্যান্সার এটা অ্যান্সার, তা তুমি যেভাবে করো না কেন এটা কিন্তু হবে। আচ্ছা, ঠিক আছে, আমাদের জন্য যেটা সুবিধা বা যেই মেথডে আমাদের ম্যাথটা মিলে যায় সেটা দিয়ে আমরা করব। মেথড 1 দিয়েও করতে পারি, মেথড 2 দিয়েও করতে পারি। তো রুল 5 সম্পর্কে আশা রাখি তোমরা ধারণা পেয়েছো। ঠিক আছে? আচ্ছা, দেখো আমি এবার কিছু ম্যাথ তোমাদেরকে লিখে দিচ্ছি, যে কোন ম্যাথগুলো এটা দিয়ে হয় তুমি কেমনে বুঝবা সেটা আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা, কিছু কাজ দিচ্ছি, তো হোমওয়ার্ক। এক, এটা হচ্ছে আমাদের 10.3 রুল 5 দিয়ে। আমি সুন্দর করে লিখে দিই যাতে করে তোমার মন থাকে। রুল 5 দিয়ে আরপি মানে রূপন্তী প্রকাশনীর 10.3 এর যে সকল ম্যাথ করা যাবে। আচ্ছা, ম্যাথ লিখে রাখো এখানে, করা যাবে তাদেরকে আমি তোমাকে করে দিচ্ছি, মানে লিখে দিচ্ছি। কি সেটা? একের একের
যাই হোক এইভাবে না লিখি, 1 নাম্বার দিয়ে 1 নাম্বার ম্যাথটা করা যাবে কি, x e টু দি পাওয়ার x স্কয়ার dx, এই ম্যাথটা করা যাবে। কাকে ধরতে হবে তুমি কিন্তু দেখলেই বুঝতে পারতাছো। এই x স্কয়ারকে যদি কেউ ধরে মেথডনের মতো, আমি কিভাবে বুঝবো যে কোন পার্টটা ধরবো? সুন্দর কথা হচ্ছে ডিফারেন্সিয়েশন কিন্তু, তুমি আরেকটা টেকনিক আছে যে ডিফারেন্সিয়েশন কিন্তু পাওয়ার কমিয়ে দেয়। বুঝতে পেরেছো? ডিফারেন্সিয়েশন এই যে এখানে একটু বুঝাই, পাশে নিয়ে আসি, তুমি কেমনে বুঝবা যে এই অংশটা ধরতে হবে? দেখো এই যে যে ডিফারেন্সিয়েশন, এটাকে বলা হয় পাওয়ার রুল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। দেখো এটা কি করছে, nx n-1, এই যে x এর পাওয়ারটা কিন্তু কমাই দিচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি কাকে ধরলে অপর অংশ কিন্তু পেতে হবে। রুল 5 এর অংশ কথা হচ্ছে যে আমি একটা পার্টকে ধরবো, ম্যাথের অন্য পার্ট যেন পাওয়া যায় ডিফারেন্সিয়েশন করার ফলে। ডিফারেন্সিয়েশন তো করলে আমার পাওয়ার কমে যায়। তাহলে আমি দেখো তো x কে ধরলে কি পাবো? যদি আমি x কে z ধরি, সাপোজ x কে z ধরি, তুমি বলতেই পারো যে ভাই আপনি x কে কেন ধরলেন না? x কে z ধরলে এটার মান আসে 1, এখানে পাই dz dx। দেখো তো অপর অংশে তুমি পাচ্ছ? অপর অংশে কোনো সময় পাচ্ছ না। কিন্তু তুমি যদি x স্কয়ার কে ধরো, দেখো x স্কয়ার কে z ধরো, পাওয়ার 1 কমাই দিবে, তাহলে আমার সেই পাওয়ার 1 কমানো তো এখানে আছে। তাহলে এরকম টেকনিকে যে পাওয়ার 1 যেন কমায়া আমি যেন ম্যাথেরও একটা অংশ পাই। এবার যদি করো তাহলে 2x, এখানে পাবা হচ্ছে dz dx, আমার লাগবে কি x dx, কারণ এই অঙ্কের মধ্যে x dx আছে। তাহলে এখান থেকে x dx আর এই 2টাকে নিচে নামাই নিয়ে আসো, এরকম কাজ করব, আগের নিয়ম। তাহলে এই ম্যাথগুলা এটা দিয়ে করা যাবে। আমি আর করে দিচ্ছি না, তোমরা হোমওয়ার্ক হিসাবে করে নিবা। ঠিক আছে? ওকে। আচ্ছা, 2 এই ম্যাথটাও করা যাবে এটা দিয়ে, x টু দি পাওয়ার 7 e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 8। কোনটা দিয়ে করতে হবে, কাকে ধরতে হবে? বলে x টু দি পাওয়ার 8 কে আমি z ধরবো, যদি মেথড 1 এর মতো করতে চাও। মেথড 2 দিয়েও করতে পারো, সমস্যা নাই, দেখবা কোনটা দিয়ে মিলে সেটা দিয়ে করে ফেলবা। হ্যাঁ, আচ্ছা। এরপর 3, দেখি 3 করা যাবে কিনা। হ্যাঁ, করা যাবে। 3 দেখো ম্যাথের মধ্যে কঠিন অংশ সেটাকে ধরে ফেলবা, cos x e টু দি পাওয়ার sin x। এবার তুমি বলো কাকে ধরলে তাড়াতাড়ি পাওয়া যাবে? সবচেয়ে কঠিন অংশ কি, e টু দি পাওয়ার sin x না? সেখানে sin x কে যদি তুমি ধরো, দেখো sin x, আমি 3 নাম্বার একটু করে দিতে চাই কারণ মনে করছি একটা অঙ্ক তুমি ভালোভাবে বুঝো নাই। সাপোজ বাকি অঙ্কগুলো কিন্তু হোমওয়ার্ক দেবো। 3 নাম্বার যদি করতে চাই, আমি ধরি, আমি কিন্তু আবার মুছে ফেলবো। sin x equals to z, এবার যদি আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? x এর সাপেক্ষে। কেন? কারণ হচ্ছে x এর সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশন আছে, তাই আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চাই। x এর সাপেক্ষে করলে sin কে করলে আসবে হচ্ছে cos, আর এখানে পাবো হচ্ছে dz আর dx। এবার আর গুণ করে দাও, cos x dx dz। এবার দেখো এখানে বসাই দাও, দেখো cos x dx মানে হচ্ছে dz, আর e টু দি পাওয়ার sin x মানে হচ্ছে z, তাহলে এখানে পাইলাম e টু দি পাওয়ার z। এটা সূত্র হচ্ছে e টু দি পাওয়ার z প্লাস c। আমরা জানি আসলে z অঙ্কের মধ্যে ছিল না, এটাকে সরাতে হবে, তাহলে এখানে পাবো e টু দি পাওয়ার sin x প্লাস c। বলো তো বুঝছো কিনা? বলো তো বুঝছো কিনা? এইভাবে করতে হবে। আমি আশা রাখি তোমরা এগুলো পারবা। তাহলে মুছে দিচ্ছি, কোন অঙ্কগুলো এটা দিয়ে হবে শুধুমাত্র আমি অঙ্কগুলো দিয়ে দিচ্ছি। 4, আর যদি কোনোটা কঠিন মনে হয় তখন সেটা আমি করাই দেব। তারপরে এখানে দেখো 4 sec স্কয়ার x e টু দি পাওয়ার tan x। দেখো আমি tan x কে ধরলে sec স্কয়ার x পাবো, এই যে tan x কে ধরলে ডিফারেন্সিয়েশন করার ফলে sec স্কয়ার x পাবো। তাহলে আমরা বুঝতে পারছি এটাও সহজ। 5, আচ্ছা 5 নাম্বার আমি একটু করে দেব, তারপরও মুছেও ফেলবো কারণ এগুলো সহজ। এরকম আছে, এখানে আছে 5 এইটা dx। শোনো, আগের যে রুল আছে সেগুলো কিন্তু ভোলা যাবে না। একটা কথা মনে রাখতে হবে যে আগের যে রুল আছে সেটাকে ভোলা যাবে না। ঠিক আছে? এটা কিন্তু একটা কথা মনে রাখতে হবে। দেখো একটু তাকাও, আমি 5 নাম্বার করে দিতে চাই, তারপর আবার মুছে ফেলতে চাই, নাকি 5 নাম্বার রাখি, এখানে রেখে দেই। 5 নাম্বার ই টু দি পাওয়ার রুট এক্স, আর এখানে 5 রুট এক্স ডিএক্স। এখন দেখো এই যে 1/5 এটা কিন্তু কনস্ট্যান্ট, এই একে আমি বের করে দিব। কনস্ট্যান্ট দেখলেই তাকে বের করে দিবা, সে হচ্ছে ম্যাথের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করতে চায়, মানে আমাদের জন্য একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চায়, এই কারণে কনস্ট্যান্টকে বের করে দেবো। তাহলে এরকম থাকলো। এবার দেখো অঙ্কের মধ্যে কোন পার্টটুকু কঠিন মনে হয়, ই টু দি পাওয়ার রুট এক্স, তাহলে তুমি রুট এক্স কে ধরে নিবা যে জেড, এটা ধরি অবশ্যই। ধরার পর কাজ কি, ডিফারেন্সিয়েশন করা। কার সাপেক্ষে করব? এক্স এর সাপেক্ষে। কেন করব? কারণ ইন্টিগ্রেশনটা করা আছে, পারফর্ম করছে এক্স এর সাপেক্ষে, এই কারণে। এক্স এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন উভয় পক্ষে দিয়ে দেই,
এরকম দিয়ে দিতে চাই, তাহলে আমরা জানি যে রুট এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 1/2 রুট এক্স, তাই না? আর এখানে ডিজেড ডিএক্স। আচ্ছা, আমাদের ম্যাথের দিকেও তাকাই থাকতে হবে। এই যে এখানে আমরা বসাতে চাই, ঠিক আছে? এটাকে 1 নং ধরে নাও, এদিকে বসাতে চাই, এটা 1 নং। দেখো এখানে আহ, আমি উপরে উঠাই দিতে চাই, এই যে ডিএক্স উপরে আর গুণন করে দাও, আর রুট এক্স এভাবে থাকবে। কেন এভাবে? এই দেখো এখানে কিন্তু এই যে ডিএক্স রুট এক্স এরকম আকারে আছে, এই কারণে এইভাবে নিতে চাচ্ছি। ওকে, আর এই টুটাকে আমি এই যে আর গুণন করে দিলাম, টু ডিজেড লেখা যায় কিনা বলো? এবার এটা 1 নং এ বসিয়ে দাও, এইসব কথা 1 নং এ বসায় দাও। দেখো 1 নং এ বসাই দিলে পাই, 1 নং এ বসালাম, পাইলে কি পাবো? 1/5 এর জায়গায় 1/5। এবার দেখো আহ, এই যে ডিএক্স বাই, দেখো ই টু দি পাওয়ার জায়গায় ই টু দি পাওয়ার থাকুক, সরি এর জায়গায় থাকুক, টু দি পাওয়ার রুট এক্স এর পরিবর্তে আসবে জেড। কেন? কারণ এই যে জেড ধরেছিলাম, সবকিছু জেটে নিতে হবে, সহজ কথা। এরপর দেখো ডিএক্স বাই রুট এক্স, এই যে দেখো ডিএক্স বাই রুট এক্স, এই পুরো ব্যাপারটা কিন্তু হচ্ছে টু ডিজেড, তাহলে এখানে টু ডিজেড, এখানে কিন্তু কোনো ফ্র্যাকশন থাকবে না। বারবার কিন্তু বুঝো, এখানে কেন থাকবে না? কারণ এই অংশটা পুরাটা মানেই তো হচ্ছে তোমার টু ডিজিট, এই কারণে থাকবে না। হ্যাঁ, আচ্ছা এবারে আবার দেখো এখান থেকে আবার টু হচ্ছে আবার কনস্ট্যান্ট, তাহলে টু কে বের করে নিয়ে যাই। কেমনে বের করবো? 1 বাই, এই যে 2/5, এখান থেকে ই টু দি পাওয়ার জেড ডিজেড। এবার দেখো এটাকে যদি করি, 2/5 ই টু দি পাওয়ার জেড এর ফর্মুলা ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এবার দেখো আমার অঙ্কের মধ্যে জেড ছিল না, তাহলে 2/5, জেড মানে কি? জেড মানে হচ্ছে রুট এক্স প্লাস একটা সি। বলো তো বুঝছো কিনা, বুঝাইতে পারছি কিনা? ঠিক আছে, এই যে এখানে এখানে দেখো ফ্র্যাকশন সমানই কিন্তু আমি এটা বসাইছি, এই কারণে এখানে ফ্র্যাকশনটা কিন্তু থাকছে না। আবার ভাইবো না যে কোথায় গেল। আচ্ছা, তো এটা গেল। আহ, আমি একটু একটু বিরতি নিচ্ছি সাময়িক সময়ের জন্য, কারণ আমার আম্মু ফোন দিচ্ছে, আমি কথা বলবো। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার, 5 নাম্বার করে দিলাম, তোমরা এখান থেকে টুকে নিবা। 6, আমি একটু বিরতি নিচ্ছি, রুল 5 দিয়ে আরো ম্যাথ আছে। আচ্ছা, তাহলে আমরা রুল 5 দিয়ে যে সকল ম্যাথ করা যাবে সেগুলো আমি লিখতেছিলাম। তো আমি সেটা ধারাবাহিকতা রাখতে চাই। এরপরে তোমরা যে ম্যাথ করতে পারবা, আমি 5 নাম্বার করে দিয়েছি। 6 নাম্বার এটাও করা যাবে, 1/6 1, এরকম আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 + x ডিএক্স। বলতে পারো এটা কেমনে করবে? সেটা হচ্ছে, একটু ধারণা দিয়ে দিচ্ছি। তুমি যদি x+1/x কে z ধরে নাও, তাহলে তুমি যদি এবার ডিফারেন্সিয়েশন করো, দেখো x এর সাপেক্ষে, কেন? কারণ এখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে, তাহলে এখানে পাবো 1, আর 1/x কে ডিফারেন্সিয়েশন করলে -1/x², এখানে পাবো হচ্ছে dz dx। তাহলে দেখতে পাচ্ছ 1 -1/x² dx ইকুয়ালস টু হচ্ছে dz পাইলা। তার মানে দেখো এই পার্ট আর এই dx, এটা মানে হচ্ছে dz, আর এখানে ই টু দি পাওয়ার, এখানে পাওয়া হচ্ছে z, তার মানে পুরো ব্যাপারটা কি হবে? ই টু দি পাওয়ার z dz পাওয়া। তাহলে সূত্র কি? ই টু দি পাওয়ার z প্লাস সি। z তো আসলে ছিল না অঙ্কের মধ্যে, z মানে কি যেন ছিল? x প্লাস 1/x প্লাস সি এর জায়গায় সি। তাই এটার অ্যান্সার কিন্তু এরকম। হ্যাঁ, প্রাথমিক দৃষ্টিতে মনে হতে পারে এটা কঠিন বা এগুলো পারবো না, কিন্তু মনে রাখতে হবে, তুমি এভাবে অঙ্ক যখন করতে থাকবা, বিভিন্ন অঙ্ক যখন করতে থাকবা, তখন তুমি বুঝতে পারবা যে আসলে কোন পার্টটা ধরলে আমার জন্য কোন পার্টটা পাওয়া যাবে। এখানে ছিল ই টু দি পাওয়ার এক্স 1/x, এখানে হচ্ছে ডিএক্স। আচ্ছা, 6 গেল। এরপরে হচ্ছে আমাদের 7। ও দেখো এখানে এক্স এ x² dx। তো এটা কেমনে করব? আমি আবার ধরবো, কাকে ধরবো এবার? x² কে ধরবো। হ্যাঁ, তা x² ইকুয়ালস টু যদি z হয়, আমি জাস্ট হিন্ট দিচ্ছি, তোমরা করে নিবা। এখানে পাবো 2x, এখানে পাবো হচ্ছে dz dx। তাহলে এখান থেকে x dx ইকুয়ালস টু হচ্ছে 2 dz/2। এখানে বসাবো যে x dx এর পরিবর্তে বসাবো হচ্ছে, দেখো dz/2, আর এখানে পাবো হচ্ছে a টু দি পাওয়ার z। তা আমরা কি জানি? 1/2 হচ্ছে কনস্ট্যান্ট, বের করে নিলাম। a টু দি পাওয়ার z dz এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার, তোমরা পড়ছিলাম এরকম যে ax
এখানে dx থাকলে এটার ফর্মুলা হচ্ছে ax ডিভাইডেড বাই ln a, তাহলে এখানে পাবো az ডিভাইডেড বাই ln a। ঠিক আছে, আচ্ছা হাফের জায়গায় হাফ দাও a, আসলে তো অঙ্কের মধ্যে z ছিল না, কি তাহলে z মানে কি ছিল, z মানে হচ্ছে x স্কয়ার, তাহলে এখানে বসাবে x স্কয়ার, এখানে ln a, তো এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এগুলো আশা রাখি পারা যাবে। এটা হচ্ছে রুল 5 দিয়ে এতগুলো একের এতগুলো ম্যাথ তুমি করে ফেলতে পারবা। এটা জাস্ট একের 10.3 এর একের ম্যাথগুলো এইগুলা দিয়ে করে দিতে পারবা। আচ্ছা, এরপর এগুলো তোমরা একটু হোমওয়ার্ক হিসেবে করে নিবা, তারপর তুমি 2 এর ম্যাথগুলোও করতে পারবা। দেখি আমরা চলে যেতে চাই পরবর্তী, তাহলে এটা কিন্তু দেখো আমি কিন্তু এইখানে বলে দিয়েছি যে রুল 5 দিয়ে তুমি কি কি 10.3 এর যে সকল ম্যাথ করা যাবে, তার মানে 1 নম্বরে যত ম্যাথ আছে সব রুল 5 দিয়ে। 10.3 একের রূপন্তী প্রকাশনীর একের সব ম্যাথ এটা দিয়ে করতে পারবা। পরবর্তী পেজে যাচ্ছি। আচ্ছা, এরপর আমরা 2 এ আসতে চাই। দেখি রূপন্তী প্রকাশনী 2 এ 2 এর সব ম্যাথ করা যাবে কিনা এটা দিয়ে, অবশ্যই দেখি কয়েকটা করা যাবে কিনা। sin কিউব x এখানে cos x dx, এটা কি করা যাবে? বলছে হ্যাঁ করা যাবে। কি, তুমি যদি sin কে ধরো তাহলে cos পাবা, বুঝতে পেরেছো? sin কে ধরলে কি পাবা, cos পাবা, সেটা দিয়ে করে ফেলবা। আচ্ছা, তোমাকে প্রাথমিকভাবে মনে হতে পারে যে এটা তো sin কিউব x cos x dx, এখানে তো একদম প্রাথমিকভাবে তুমি যদি পুরো ক্লাস দেখো থাকো আমার 10.2 এর, সেখানে বা লেকচার 4 দেখে থাকো, সেখানে দেখবা যে দুইটা ত্রিকোণমিতি যদি গুণ আকারে থাকে তাদেরকে সমষ্টি আকারে প্রকাশ করার বা সমষ্টি রূপে প্রকাশ করার চেষ্টা করি, কিন্তু আমরা কি এরকম টাইপের ম্যাথ করাইছি তুমি বলো? আমি যদি নিয়ে যেতে চাই, তোমরা যদি লেকচার 4 ভালোভাবে দেখো, এই যে এখানে আমি একদম বিস্তারিত সামারি আকারে প্রকাশ করছিলাম, দেখো তো এরকম আছে কিনা, যে সামথিং কিউব ইনটু এক্স আছে, এরকম কিন্তু কোনো ম্যাথ নাই। বুঝতে পেরেছো? তাহলে আমার এই টাইপ দিয়ে হবে না, তুমি যেটা ভাবছিলা। আমি কিন্তু ওই যে ত্রিকোণমিতিক ফাংশন থাকলে গুণ আকারে থাকলে সেটাকে বীজগাণিতিক সমষ্টির রূপে দেখার চেষ্টা করব, সেটা পুরোপুরি এই 5টা ম্যাথই থাকবে, তোমার এই 5 রকম টাইপের ম্যাথই থাকবে, সেটা আমি বলতে চাইছিলাম এই লেকচার 4 এর ক্ষেত্রে। কি কি ম্যাথ থাকবে? এই টাইপে থাকতে পারে, এই টাইপ থাকতে পারে, এই টাইপে থাকতে পারে, এই টাইপ, অথবা সর্বোচ্চ এই টাইপে থাকতে পারে ম্যাথ 5 এ। ঠিক আছে, তাহলে এই কোন টাইপে নাই, সুতরাং আমাকে বুঝতে হবে যে এটা দিয়ে হবে না। তুমি যদি ওই কথা চিন্তা করো, এগুলো কিন্তু একটু চিন্তা করতে হবে, তাইলে না তুমি বুঝতে পারবা। তো এই টাইপটাও আমার যে ব্যাপারটা ছিল রুল 5 সেটা দিয়ে করা যাবে। কেন করা যাবে? কারণ দেখো এখানের একটা পার্ট আছে, ম্যাথের একটা পার্ট আছে সাইন, তাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কস পাবো। তার মানে আমি কি বলছিলাম রুল 5 এ, কি বলছিলাম রুল 5টা আবার পড়ো, যতবার পড়ো, যে ম্যাথের মাঝে ম্যাথ খুঁজে বেড়াবা, যদি পাও তাহলে রুল 5 ইউজ করবা। এই যে ম্যাথের মাঝে ম্যাথ খুঁজে বের করবা, এই দেখছো আমি ঢাইকা দিচ্ছি, ম্যাথের মাঝে ম্যাথ খুঁজে বের করবা। এটা যদি আমি করতে পারি তাহলে আমার জন্য এই রুল 5টা ইউজ হবে। তাহলে আমি দেখতে চাই এখানে ম্যাথের মধ্যে ম্যাথ খুঁজে পাই, যে ধরি আমি বুঝতেই পারছি সাইন কে ধরলে কস পাবো, এই কারণে আমি ম্যাথের মধ্যে ম্যাথ খুঁজে পেয়ে গেছি, সুতরাং রুল 5 ইউজ হবে। তাহলে sin x ইকুয়ালস টু z, তাহলে এখান থেকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। কেন? কারণ ইন্টিগ্রেশনটা আছে কিসের সাপেক্ষে, দেখো ইন্টিগ্রেশনটা আছে x এর সাপেক্ষে, এই কারণে। তাহলে এখানে আমি x এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে sin x এখানে z পাবো, আর এখানে sin x করলে পাবো হচ্ছে cos x, এখানে পাবো dz dx। এবার আর গুণন করে দিচ্ছি যে d, সুন্দর করে করে দিই, cos x আর dx ইকুয়ালস টু dz। দেখো তো ম্যাথের মধ্যে ম্যাথ পাইছি, এই অংশটা কি ম্যাথের মধ্যে আছে? আছেই তো, অবশ্যই আছে, দেখো পারলে। তার মানে ম্যাথের মধ্যে যেহেতু আছে, আমি এবার 1 নং এ বসাতে চাই, এটাকে যদি 1 নং সমীকরণ ধরো, তুমি এই যে ম্যাথগুলো কিভাবে লিখবে এটা তো তোমার উপর নির্ভর করবে, মানে তুমি কত সুন্দর বা তুমি কত স্মার্ট সেটা তোমার উপর নির্ভর করবে। ঠিক আছে, আচ্ছা আমরা কি রেকর্ডিং চালু করেছিলাম? হ্যাঁ রেকর্ডিং চালু করেছি। যাই হোক, তোমার স্মার্টনেস সেটা তোমার লেখার উপর নির্ভর করবে, যে তুমি কত সুন্দর করে লিখবা। তা এই লেখা কিন্তু আমি বারবার বলছি নিজেরটা নিজের লিখতে হবে, নিজের প্রেমিকার নামে অন্য কেউ চিঠি লিখে দিবে না। তো এটা তোমারটা লিখতে হবে, তো এইগুলো লিখবা, যে এমনিও লিখতে পারো যে cos x এগুলো বসিয়ে পাই না, এটা একটা অসুন্দর, মানে সুন্দর না। ঠিক আছে, cos x ইকুয়ালস টু dz 1 নং এ বসিয়ে পাই, আমি মনে হয় এর আগে লিখছিলাম এগুলো 1 নং এ বসিয়ে পাই, এটা একটা কেমন লাগে, 1 নং এ বসিয়ে পাই। কি পাই, কি পেতে পারি 1 নং এ বসিয়ে? দেখো আমি 1 নং এ বসাতে চাই, তার মানে এটা কিন্তু একটা ভেরিয়েবল চেঞ্জ, মানে তুমি এই যে টাইপ 5 এর অনেক নাম দিতে পারো।
কি নাম দিতে পারো? এক নাম্বারে হচ্ছে ম্যাথের মধ্যে ম্যাথ খুঁজে বের করা দিতে পারো। তারপরে দেখো এই যে সাইন এক্স, এক্স কে তুমি জেড দ্বারা কনভার্ট করা, তার মানে হচ্ছে ভেরিয়েবল চেঞ্জ বলতে পারো। তো আমি আসলে সব ভেরিয়েবলকে চেঞ্জ করতে হবে, দেখি এক নাকি সব ভেরিয়েবল চেঞ্জ হয় কিনা। সাইন কে ধরেছিলাম জেড, তাহলে এখানে পাবো হচ্ছে জেড কিউব। আর cos x dx মানে হচ্ছে দেখো এই যে dz, দেখো তো ভেরিয়েবল সব চেঞ্জ হয়ে গেছে, কোনো x নাই। এবার আমরা ডিফারেন্সিয়েশন মানে সরি ইন্টিগ্রেশন পারফর্ম করব কার সাপেক্ষে? z এর সাপেক্ষে। তাহলে আমরা জানি এটার ফর্মুলা হচ্ছে z n প্লাস 1, এই যে x টু দি পাওয়ার n dx থাকলে ফর্মুলা কি হয়ে যেত? x n প্লাস 1, এখানে n প্লাস 1, এটা দ্বারা বোঝাচ্ছে ভেরিয়েবল হচ্ছে x। ঠিক তেমনি এখানে দেখো ভেরিয়েবল হচ্ছে কে, সেটা বোঝাচ্ছে z। তার মানে এখানে যদি n হয় তাহলে z আসবে ভেরিয়েবলটা, শেষ, আর কিছু না, আর কোনো সমস্যা না। তাহলে এখানে z 3 প্লাস 1, এখানেও আসবে 3 প্লাস 1, যেহেতু এটা অনির্দিষ্ট যোগজীকরণ বা ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন, এই কারণে এটাকে একটা সি দিতে হবে। আচ্ছা, কেন সি দিতে হবে এই ব্যাখ্যা আমি লেকচার 2 বা 1 এগুলাতে করেছি। আচ্ছা, এখানে পাবো তাহলে z ওভার z টু দি পাওয়ার 4 ওভার 4 প্লাস সি। এখন দেখো আমি কি লিখতে পারি এখান থেকে, আসলে অঙ্কের মধ্যে z ছিল না। অঙ্কের মধ্যে এই কথাটা আমি ডিফারেন্সিয়েশনে পড়াইছি, যে ম্যাথের মধ্যে আমি অঙ্কেই লিখছি, অঙ্কের মধ্যে আহ, যা ধরে নাও, যা ধরে নাও তা তাকে সরাতে হবে, এই কথা আমি বলতে চাচ্ছি। তো সরাই ফেলতে চাই, জেডকে তো আমার সরানো 1 2 এর ব্যাপার, যাকে আমি বসাতে পারি তাকে আমি সরাতেও পারি। তো জেড, জেড মানে হচ্ছে সাইন এক্স, এখানে টু দি পাওয়ার 4, তা আমি এটাকে এমনিও লিখতে পারি, তোমরা জানো এটাকে একটা সুন্দর ফর্মে লিখতে পারি এভাবে, সাইন 4x এরকমও লিখতে পারি, তাই না? আর এখানে থাকবে হচ্ছে 4 প্লাস হচ্ছে সি, এটা কিন্তু 4 লিখছি, হ্যাঁ আমার হাতের লেখা কিন্তু আমি নিজেই বুঝি না মাঝে মাঝে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তা আমি কি বুঝাইতে পারছি কিনা যে আসলে কি বুঝাচ্ছে এই যে এই টাইপটা তোমাকে, মানে এরকম এখন তুমি কিন্তু ফিল করতে পারো যে কয়েক ম্যাথের মধ্যে যদি তুমি এরকম ম্যাথ খুঁজে পাও, মানে কাউকে একটা ধরে ডিফারেন্সিয়েশন করলে যদি ওই ম্যাথের মধ্যে কাউকে আমরা দেখতে পাই, তাহলেই হচ্ছে আমরা এই ম্যাথটা করে ফেলবো। বলো তো বুঝছো কিনা? আহ, ঘরের শত্রু বিভীষণের মতো মনে করো যে তুমি একটা শত্রু ধরে নিলা, তাকে ডিফারেন্সিয়েশন করলা, সে ঘরেই আবার দেখতে পাচ্ছ যে না ওর ওর রূপ তো পাওয়া যাচ্ছে ঘরের মধ্যে, এটা ভালো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এরকম ভাবে কোনটা কোনটা করতে পারবো, দুইয়ের 2 নাম্বার করতে পারবো। 2 নাম্বারের ম্যাথটা কোনটা একটু বলে দিচ্ছি। 2 নাম্বারের ম্যাথ হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x, আর এখানে আছে সরি হ্যাঁ হ্যাঁ cos x, আর এখানে আছে cos sin x dx। এবার দেখো এই পুরা ব্যাপারটা কিন্তু অ্যাঙ্গেল, এটা মনে রাখতে হবে, এই পুরা ব্যাপারটা অ্যাঙ্গেল, দেখো cos, এই পুরা ব্যাপারটা x, ঠিক আছে। তাহলে সবচেয়ে কঠিন অংশ কোনটা? এই অংশটা কঠিন সবচেয়ে, দেখো তো। আচ্ছা এই অঙ্কটা করে দেই, ঠিক আছে, আমি 2 এর 2 একটু নিচে করে দেই, কিন্তু এই রুল 5 দিয়েই সব। আচ্ছা 2 এর 2 নিচে করে দিচ্ছি। 2 এর 2 কি আছে? cos x, এখানে আছে শুধু cos, এটা একটা অপারেটর cos, এই পুরো ব্যাপারটাকে মনে করো x হিসাবে আর dx। আচ্ছা আমি এমন একটা অঙ্কের মধ্যে পার্ট ধরতে চাই যাকে ধরলে অপর অংশ পার্ট পাওয়া যায়, আমি বুঝতেই পারছি সাইনকে আমরা ডিফারেন্সিয়েশন করলে cos পাবো, সুতরাং আমি সাইনকে ধরবো, সহজ কথা। তো ধরি sin x ইকুয়ালস টু z, তাহলে এখানে পাবো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, কেন? কারণ x এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা আছে, এই যে দেখো ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে। আচ্ছা তাহলে cos x এখানে পাবো হচ্ছে dz dx। আমি কিন্তু এখন আর এরকম করব না যে উভয় পক্ষে, প্রথম ম্যাথের ক্ষেত্রে দেখাইছি যে এরকম আর করব না যে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন দিয়ে দিচ্ছি x এর সাপেক্ষে, কারণ এগুলো তো তোমার ডিফারেন্সিয়েশনে তুমি করেই আসছো, এটাকে আবার যদি করতে হয় তাহলে তো ঝামেলা। এই কারণে এটা কিন্তু মনে রাখতে হবে, এখন আর করব না, তুমি করে নিবা না পারলে, না বুঝতে, ঠিক আছে। তো এখান থেকে এটা বা লিখতে পারো, এখানেও বা লিখতে পারো। অনেক সময় স্যাররা এইটা দেখলে রাগাচ্ছে, মানে আমি শুনছি যে অনেকে নাকি রাগায় এরকম, যে এটা কি ইউজ করছো। এটা একটা সুন্দর মিনিং আছে, তোমাদের আর না বলি তো, যেহেতু যে আমাদের স্যারদের প্রতি রেসপেক্ট রাখতে হবে, তো এটা তোমরা সবসময় ইউজ করবা না, তোমরা সবসময় যেটা তোমাদের স্যার ম্যাম বলবে সেটাই ইউজ করো, কোনো সমস্যা নাই। কারণ তারা যেহেতু শ্রদ্ধেয়, তারা বলছে, অতএব ওইটাই করতে হবে। তাহলে cos x dx মানে পাচ্ছি dz, এই যে এই লাইনটা দেখো, তাহলে ম্যাথের মধ্যে লাইন কিনা এটা দেখো তো, ওই ম্যাথের মধ্যে আছে কিনা, এই যে cos x
ডিএক্স মানে আছে তো, তার মানে আমরা এবার এই ব্যাপারটা লিখে দাও যে cos x dx ইকুয়ালস টু dz, এটাকে আবার একটা 1 নং ধরে নাও, কোনো সমস্যা নাই তো। আচ্ছা, এক এক নং এক নং এ বসিয়ে পাই কি পাবো দেখো, cos x মানে কি, ধরে cos x dx মানে কি, এই যে এই পুরা পোরশনটা মানে হচ্ছে dz, তাহলে dz লিখে দাও, dz এখানে লিখলাম, আর cos এর জায়গায় cos লিখে দাও, এই যে ভিতরে sin x এটাকে z ধরছিলাম, তাহলে cos z sin dz। আমরা জানি এটার ফর্মুলা কি, এটার মানে হচ্ছে sin z, তাই কিনা, প্লাস সি। তা এখান থেকে জেড তো আসলে অঙ্কের মধ্যে ছিল না, তাহলে সাইন জেড মানে আসলে কি সাইন এক্স, সাইন এক্স প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। আশা রাখি পারা যাবে, ঠিক আছে। আচ্ছা, আশা রাখি এটা পারা যাবে। এরকম করে তুমি প্রত্যেকটা ম্যাথকে তুমি করতে পারবা। তো আমি বাকি দুইটা লিখে দিচ্ছি, আর কি কি করা যাবে দুইয়ের হোমওয়ার্ক, দুইয়ের। তো তুমি বুঝতে পারছো রুল 5 দিয়ে সব হচ্ছে, আমি আর না করাই, হ্যাঁ, তাতে করে আমাদের সময় যাবে, তাহলে আমি আরেকটা রুল থেকে বঞ্চিত হব। দুইয়ের এটা দিয়ে করবা, দুই, দুইয়ের তিনও করা যাবে, দুইয়ের তিন করবা কোনটা দিয়ে, দুইয়ের তিন অঙ্কটা কি, আচ্ছা, এখানে tan কিউব এক্স আর একটা আছে sec স্কয়ার এক্স। এখন তুমি আবার বললো না যে ভাইয়া এই যে দুইটা ত্রিকোণমিতি গুণ আকারে আছে, এটাকে কি আমাদের ওই যে আপনি যে রুল 4 পড়াইছিলেন সেটা দিয়ে হবে? হ্যাঁ, সেটার দেখো আমি তোমাকে বলছিলাম যে রুল 4 দিয়ে 4 টাইপের ম্যাথ আসে, সেই টাইপের মধ্যে এটা নাই, সুতরাং আমি ওটা দিয়ে করব না। এটা থেকে সহজটা আছে, চাইলে করাও যেতে পারে, আমি তো করিনি, ট্রাই করিনি, তুমি ট্রাই করে দেখতে পারো যে ওটা দিয়ে হয় কিনা। কিন্তু এটা থেকে আমার কাছে সহজ মনে হয় এটা, কি কারণ tan কে ধরলে, tan x কে যদি আমি z ধরি, তুমি বুঝো, tan x কে যদি আমি z ধরি, তাহলে আমরা x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে পাবো হচ্ছে sec স্কয়ার x, এখানে পাবো হচ্ছে dz dx, দেখছো? তাহলে এই যে sec স্কয়ার x dx ইকুয়ালস টু dz পাচ্ছি, তার মানে আমি এখানে বসাই দিতে পারবো, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখছো এটার অঙ্কটা কত সহজ হবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি কি পাবো দেখো তো, আমি একটু করে একটুখানি, এই যে এটা sec স্কয়ার x dx মানে হচ্ছে dz, তাহলে এখানে বসাও dz, আর tan x কে ধরছি হচ্ছে z, তাহলে এখানে পাবো z কিউব। তাহলে দেখো এটার ফর্মুলা তো আমি জানি, z এখানে 3 প্লাস 1 মানে হচ্ছে 4, আর এখানে 3 প্লাস 1 মানে হচ্ছে 4 প্লাস c, শেষ। দেখো z তো অঙ্কের মধ্যে ছিল না, z কি tan, tan 4x বাই 4 প্লাস সি, এটাই হচ্ছে এটার অ্যান্সার। দেখছো কত সহজে করে দিচ্ছি। সুতরাং তোমাকে কিন্তু খেয়াল করতে হবে, শুধুমাত্র একটা রুলের পিছনে বসে থাকলে হবে না, বাকি যে কোনটা সহজ হয় সেটা নিয়েও আমাকে একটু ভাবতে হবে। তো এটাও তুমি এটা দিয়ে করতে পারবে, আমি এটা করে ফেললাম। আচ্ছা, দুইয়ের তিন, দুইয়ের চার ও এটা দিয়ে করা যাবে। দুইয়ের চার কি আছে এরকম যে cos স্কয়ার এক্স সাইন এক্স, এটাও করা যাবে। তুমি শুধু এখানে সাইন ধরবা তাইলেই পায়রা যাবা, সাইনকে ধরবা তাহলেই পাওয়া যাবা, ঠিক আছে। না দেখি তো, এটা একটু শোনো, এটা একটু শোনো, আমি একটু দেখতে চাই এটা করে। আমি কিন্তু আমরা শুধুমাত্র ধরবো যাতে করে অঙ্ক পার্টটা আসে। দেখো আমি যদি এখানে সাইনকে ধরি, দেখি একটু, সাইনকে যদি জেড ধরি, এরপর যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, কেন, কারণ ইন্টিগ্রেশনটা এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে আসবে cos x, এখানে পাবো dz dx, দেখতে পাচ্ছি যে cos x dx, দেখো আমার অঙ্কের সাথে কিন্তু মিলে নাই, বুঝতে পারছো কিনা? এই যে তুমি যে sin x কে ধরছো, ধরার ফলে এই যে দেখো এখানে cos স্কয়ার লাগবে, আমার অঙ্কের মধ্যে cos স্কয়ার আছে, কিন্তু এখানে তো cos স্কয়ার নেই, তার মানে তো আমার ধরাটা সঠিক না। তোমাকে আরেকটা কথা বলছিলাম যে সেই পার্টটা ধরার চেষ্টা করবা যেই পার্টটা একটু কঠিন থাকে। তাহলে এবার যদি আমি cos ধরি, দেখো এখানে যদি আমি cos ধরি, যে ধরি, আহ, দেখতে পাচ্ছো এটা এটা কিন্তু একটা cos x মানে যদি z ধরি, তাহলে এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, মাইনাস sin x পাবা, এখানে পাবা dz dx। তাহলে এখান থেকে দেখো মাইনাস sin x dx ইকুয়ালস হচ্ছে dz, তাহলে আমি মাইনাস চিহ্নটা গুণ করে দিই সবাইকে ওই পাশে, এখানে পাবো হচ্ছে মাইনাস dz। দেখো তো এটা অঙ্কের মধ্যে আছে, আছে, বুঝতে পেরেছো কিনা? তাহলে আগের পার্টটা যে ধরেছিলাম, বলছিলাম সাইনকে ধরো, তাহলে সাইনকে ধরলে হবে, হবে না। তো একটা পার্টকে ধরে যেন ম্যাথের মধ্যে অপর পার্ট পাওয়া যায়, সহজ কথা বলো, বুঝছো কিনা?
2 এর 4 এটা দিয়ে করা যাবে। এরপরে বসাই দিতে হবে, পারবা না? আশা রাখি পারবা। আচ্ছা, 5 5 6 এগুলো আমি একটু করা দিতে চাই। 5 নাম্বার 6 নাম্বার এগুলো একটু করা দিতে চাই। 2 এর 5 6 নতুন পেজ নিতে দাও। আর 2 এর 5 এন্ড 6 এগুলো একটু ভালোভাবে পড়বো আমরা, হ্যাঁ? মানে 5 6 টা একটু মানে একটু ব্যতিক্রম, এই কারণে জাস্ট কঠিন না, আবার কঠিন পাইবো না। তোমরা পারবা, এই আত্মবিশ্বাস আমার আছে। তারপর আমি করে দিচ্ছি। এটা একটু স্পেশাল, একটু অন্যরকম, তো তোমরা দেখলেই বুঝবা যে এটা কেন স্পেশাল। 5 নাম্বার একটু দেখাচ্ছি, এখানে 5 দিচ্ছি। 5 নাম্বারে আছে এখানে সাইন কিউব এক্স কস কিউব এক্স ডিএক্স। আমি আগের প্রবলেমটা এখানে একটু নিয়ে আসতে চাই। আগের প্রবলেমটা হচ্ছে এইখানে দেখো, এখানে কিন্তু আমরা 4 নাম্বার একটা ভুল করে ফেলছিলাম, মানে ভুল বলতে ওটা ভুল না, মানে এখানে যদি আমি একটু এইখানে নিয়ে আসি, যে এখানে প্রথমবার কিন্তু আমি সাইন এক্স কে ধরছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সাইন এক্স ইকুয়ালস টু জেড। এতে করে আমার কি ব্যাপারটা আসছিল যে এখানে পারলাম হচ্ছে cos x আর এখানে পাবো dz dx, এখান থেকে পরবর্তীতে cos x আর dx আর এখানে dz পাচ্ছিলাম। আমরা দেখছিলাম যে এটা ধরার ফলে যে ম্যাথের মধ্যে ম্যাথ অংশটুকু আসে নাই, কিন্তু পরবর্তীতে আবার আমরা ঘুরায় ধরেছি যে cos x ধরার ফলে দেখছিলাম যে মিলছে। তো মাঝে মাঝে এরকম হবে যে তুমি দুইটা পার্টি ধরার ফলে মিলবে না। আবার বলছি যে দুইটা পার্টি ধরবা, মানে দেখো আমি কিন্তু প্রথমে 4 নাম্বার ম্যাথে আসো, তাহলে আমি একটু 4 নাম্বার থেকে আমাদের কিছু ব্যতিক্রম শুরু হবে। কি হবে? আমি 4 নাম্বারের থেকে একটা ব্যতিক্রম ব্যাপার পেতে পারি। ব্যতিক্রম একটু লিখি। মাঝে মাঝে এরকম হতে পারে, এরকম হতে পারে, কিরকম সেটা? যে দুটি অংশ ধরেই আমি ম্যাথের মধ্যে অপর অংশ নাও পেতে পারি, নাও পেতে পারি। তখন আমাকে একটু মডিফাই করে নিতে হবে, একটু মডিফাই মডিফাই মানে একটু মানে অঙ্কটা পরিবর্তন করে নিতে হবে। এখানে একটু লিখে দিই, মডিফাই মানে হচ্ছে পরিবর্তন করে নিতে হবে। কিরকম? এটা আমরা একটা ব্যতিক্রম হিসেবে লিখলাম। এটা মাঝে মাঝে এরকম দেখো, 4 নাম্বারের পরে কেন আলোচনা করছি, 4 নাম্বারের সাইনকে ধরেছি, তারপর দেখছি মিলছিল না, যেই কোসকে ধরছি মিলছে, কিন্তু কখনো কখনো এরকম হতে পারে যে দুটো অংশ ধরবা, একটা অংশ পাওয়া যাচ্ছে না। যেমন এই অঙ্কের ক্ষেত্রে যদি কেউ সাইনকে ধরে, সাপোজ আমি আগে একটু ভুল করতে চাচ্ছি, ধরি, ধরো কেউ ধরছে এরকম যে sin x ইকুয়ালস টু হচ্ছে z, আমরা জানি এখানে অপর অংশ পাওয়া যাচ্ছে, মানে cos, এখানে আসবে dz dx, আর গুণন করে দিলে আসবে হচ্ছে cos x dx dz। দেখো তো কোন অংশ পাইলাম? সাইনকে ধরছি কিন্তু অপর অংশ কি পাইছি? আবার তোমরা বুঝতে পারছো, এবার যদি কেউ cos কে ধরে, cos x ইকুয়ালস টু z, তাহলেও কিন্তু সে অপর অংশ পাবে না। কেন পাবে না? কেন পাবে না? একটাই সমস্যা, সেটা হচ্ছে যদি, যেহেতু এটার মধ্যে যে কিউব আছে, দেখতে পাচ্ছ দুইটার মধ্যে কিউব আছে বা কোনো একটা পাওয়ার চলে আসছে, এই কারণে পাচ্ছি না আমরা।
যদি পাওয়ার না থাকতো তাইলে কিন্তু হইতো। দেখো শুধুমাত্র পাওয়ার দিয়ে উঠাই দাও তাইলে কিন্তু হবে। তাহলে পাওয়ার হচ্ছে দেখে আমরা দেখলাম দুইটা অংশই ধরছি কিন্তু মিলছে না। চারের ক্ষেত্রে দেখো 2 এর 4 এর ক্ষেত্রে ভাগ্যক্রমে দুইটি অংশের একটা অংশ ধরে পাওয়া যাচ্ছিল। কিন্তু এই যে 5 এ আসলাম, 2 এর 5 এ আসার পরে দেখলাম যে দুইটি অংশই ধরছি। কিন্তু আমি কোনো মতে ম্যাথের মধ্যে ম্যাথকে খুঁজে পাচ্ছি না। সুতরাং আমার কিন্তু এটা দ্বারা হবে না। এই কারণে একটু মডিফাই করে নিতে হবে। একটুখানি মডিফাই। যেমন তোমাকে একটু বুঝাই। যেমন ধরো এটা একটু বাস্তবমুখী উদাহরণ হচ্ছে যে তোমাকে ধরো গাবতলী থেকে এই যে হচ্ছে আমাদের গাবতলী। তারপর হচ্ছে এখানে জাহাঙ্গীরনগরে আসতে হবে। তো এটা তো সহজ। কিন্তু তোমাকে যদি আমি একটু পুরান ঢাকা থেকে ছেড়ে দেই, তখন কিন্তু একটু কঠিন আছে। পুরান ঢাকা থেকে গাবতলীতে আসা, তারপরে আবার জেইউতে যাওয়া, এরকম। এটা কঠিন না? তো এই অঙ্কটা সেরকম যে এই যে ৫ নাম্বার ২ এর ৫ হচ্ছে পুরান ঢাকাতে, ৫ আর ৬ পুরান ঢাকাতে অবস্থান করছে। তাকে আগে গাবতলীতে নিতে হবে, তারপর জাহাঙ্গীরনগরে নিতে হবে। জাহাঙ্গীরনগর মানে হচ্ছে রেজাল্ট, ইন্টিগ্রেশনের যে রেজাল্টটা সেটা। আর গাবতলী মানে তোমার আগের যে অঙ্ক আছে ২ এর ১ থেকে ৪ মনে করো। তাহলে এই যে ২ এর ৫ আর ৬ কে আমি আগে গাবতলীতে নেব, অর্থাৎ ২ এর ১ থেকে ৪ এর মধ্যে নেওয়ার চেষ্টা করব, মানে ওরকম আকারে নেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমি রেজাল্টে যাব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এটাকে একটু মডিফাই করতে চাই। এই কারণে এখানে লিখছি মডিফাই বা পরিবর্তন। এই যে মডিফাইটা, সেই মডিফাইটা কি? মডিফাই করে আমি আসলে এই যে পুরান ঢাকা থেকে তাকে গাবতলীতে নিতে চাই। তা পুরান ঢাকা থেকে যে গাবতলীতে নিব এটাই তো এক ধরনের মডিফাই। তাই না? আচ্ছা, এটাই আমি মডিফাই হিসেবে বলছি। তাহলে মডিফাই কথাটার ব্যাখ্যাটা বুঝছো কি? অঙ্কটাকে আমি একটু সাজায় গুছাবো। এই মডিফাই মানে হচ্ছে অঙ্কটাকে একটু সাজায় গুছায়া পুরান ঢাকা থেকে গাবতলীতে নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা শুরু করি মডিফাইটা। তুমি বুঝতে পেরেছো? তাহলে টাইপ 2 এর মধ্যে সরি টাইপ 5 এর মধ্যে এটা পড়বে। একটু সাজালেই হয়। জাস্ট একটা দুইটা লাইন বেশি করলেই হয়ে গেল। কি রকম? দেখো, আমি আমাকে যে সমস্যা করছে সেটা হচ্ছে যদি আমি এরকম ধরে ফেলতে পারতাম যে কসকে আমি কোনো মতে মনে করো যে কস পায়ে যাইতে পারি, যদি এই অঙ্কটাকে এরকম নিয়ে আসতে পারি, তুমি দেখো এই অঙ্কটা যদি এরকম লিখতে পারতাম, সাপোজ মনে করো যে এরকমও থাকতো, যদি সাপোজ সাইন কিউব এক্স আর এখানে থাকতো কজ এক্স ডিএক্স, তাইলেও কিন্তু অঙ্কটা হয়ে যেত, তাই না? বুঝতে পারছো কিনা? অঙ্কটা হয়ে যেত না, কারণ সাইনকে ধরতাম তাহলে কস পাই যেতাম, কোনো পাওয়ার নাই। আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে এই ধরনের অঙ্ককে একটা যে কোনো একটাকে পাওয়ারলেস করে দেওয়া। কোনোভাবে কি পাওয়ারলেস করতে পারি কিনা, মানে পাওয়ারলেস বুঝছো তো? এখানে ৩ আছে দেখছো, পাওয়ার ৩, এখানে কিন্তু ১, মানে পাওয়ার কমানো, লেস মানে কমানো। ঠিক আছে, আমি এই ক্ষেত্রে আমি কি চেষ্টা করব, এই যে মডিফাইটা লিখে দিই এখানে, এই যে মডিফাই দেখতেছো, আমি চেষ্টা করব পাওয়ার কমানোর, যে কোনো একটাকে পাওয়ার কমানোর জন্য, যে কোনো একটা টার্মের একটা টার্মের পাওয়ার কমানোর চেষ্টা করব, পাওয়ার কমাবো, কমাবো লিখি, চেষ্টা চুষ্টা আর লিখতে পারতেছি না, কমাবো। ঠিক আছে, মডিফাইটা কি করব, যে কোনো একটা টার্মের পাওয়ার কমাবো। কেন কমাবো? তোমাকে কিন্তু ফিল করাইছে যে পাওয়ার কমাইলেই আমাদের জন্য সমস্যার সমাধান হয়। ঠিক আছে, এটা লজিক্যাল ওয়েতে, এটা তো আর লেখা যাবে না। পাওয়ার কমাবো, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তোমরা একটু থাকো, আমি আসতেছি 1 মিনিটের মধ্যে। ফোন আসছে। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, তো আমরা কি বলছি, যদি কখনো এরকম হতে পারে যে দুইটি অংশের ধরেই আমি কোথাও পৌঁছাতে পারছি না, বা দ্যাট ইজ ম্যাথের মধ্যে আমি নিতে পারছি না, তখন কি করব, একটু মডিফাই করবো। আর মডিফাইটা কিরকম হবে বলছি, মডিফাইটা হচ্ছে কি, এই যে এইখানে এই যে কথাটা লেখা আছে যে যে কোনো একটা টার্মের মাঝে টার্মের পাওয়ার কমানোর চেষ্টা করব। কারণ কি, পাওয়ার কমালে আমি তখন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এইটা দেখি তো একটু, এটাকে আমি কি পাওয়ার কমাতে পারি কিভাবে? ধরো আমি কজের পাওয়ারটা কমাতে চাই, এখানে লিখতে পারি সাইন কিউবের জায়গায় সাইন কিউব থাকুক, কজকে আমি কিভাবে পাওয়ার কমাতে পারি, এভাবে লিখতে পারি যে কজ স্কোয়ার এক্স ইন্টু কজ এক্স। তাতে করে আমার লাভ হলো কি, দেখো লাভটা কি, এখান থেকে সাইন কিউবের জায়গায় সাইন কিউব লেখো, আর এই যে কজ স্কোয়ারকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর কজ এক্স এর জায়গায় কজ এক্স রাখো। এবার দেখো এই যে পাওয়ার কমালাম, কজের পাওয়ার কিন্তু 1 হয়ে গেছে, আর বাকিগুলা সাইনে চলে আসছে। এবার যদি আমি ধরি ধরি যে কি লিখতে পারি, যে সাইন এক্স ইকুয়ালস টু জেড
অনেক সময় এটাকে জেড না বলে জি বলা হয়। আমরা জেডই পড়বো, আমরা যেভাবে পড়ছি। তো আমরা এবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব উভয় পক্ষে। কেন? কারণ এক্স এর সাপেক্ষে দেখো এই যে তোমার ইন্টিগ্রেশনটা পারফর্ম হয়েছে এই কারণে। তো এখানে এটাকে লিখতে পারি জেড সাইন কে লেখা হয় cos, এখানে dz dx। এবার আর গুণন যদি করে দিতে চাই, এইটাকে তুমি এবার 1 নং দিয়ে রাখবো। ওকে, 1 নং। তাহলে এইটা পাইলাম হচ্ছে cos x আর dx আর dz। এই যে তুমি মডিফাইটা করলা, এটা ধরো পুরান ঢাকা, এইটা পুরান ঢাকা যে সামান্য শুধুমাত্র পাওয়ার কমানোর জন্য তুমি যে টেকনিকটা নিলা, এরকম কমাবো, কমালে কি হবে দেখো, এবার কিন্তু অঙ্কের মধ্যে একটা ব্যাপার চলে আসলো। আমি কি কথা বুঝাইতে পেরেছি? তাহলে আমার গাবতলিতে চলে আসছে, এই যে এইটা হচ্ছে আমার গাবতলি। জাস্ট এতটুকু কাজ করলেই আমার হয়ে গেল। আচ্ছা, এরপর এবার দেখো আমি 1 নং এ বসাতে চাই এই টেকনিক গুলা, তাহলে কি লিখবো? cos x dx equals to dz 1 নং এ বসিয়ে পাই, কি পাই? পাবো হচ্ছে সাইনের পরিবর্তে আমার সাইন এক্স এর পরিবর্তে আমি জেড ধরেছি, তাহলে জেড কিউব আর 1 মাইনাস এখানে জেড স্কয়ার, কারণ সাইন এক্স মানে হচ্ছে জেড, আর ওই পুরো ব্যাপারটা হচ্ছে ডিজেড। এবার তোমরা জানো আমি এটা একটু গুণ করে দিতে চাই, জেড কিউব আর এখানে থাকবে হচ্ছে জেড টু দি পাওয়ার 5 ডিজেড। এবার তোমরা জানো যেটা বলতে চাইছিলাম, সবাইকে আমরা ইন্টিগ্রেশন দিয়ে দিতে পারি, এটা একটা প্রপার্টিজ। জেড কিউব ডিজেড জেড টু দি পাওয়ার 5 ডিজেড। আমরা জানি জেড কিউব এটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 3 প্লাস 1। আমরা আর বলছি না কিন্তু, হ্যাঁ, এখানে জেড 5 প্লাস 1 জেড 5 প্লাস 1 প্লাস একটা সি। আচ্ছা, তো এখান থেকে আমি কি পাই, লিখতে পারি জেড 4 ওভার 4 জেড 6 ওভার 6 প্লাস সি। আসলে অঙ্কের মধ্যে জেড ছিল, তোমরা বলো ছিল না? তো কি ছিল? ছিল হচ্ছে তোমার জেড মানে ছিল হচ্ছে সাইন এক্স, তাহলে সাইন টু দি পাওয়ার 4 এক্স, এখানে একটা 4 আর এখানে আসবে হচ্ছে সাইন, আর এখানে 6 এ, এখানে 6 প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে কিনা, আমরা বুঝতে পারছি কিনা? তো আরো সুন্দরভাবে এটাকে লিখতে যে যেন সুন্দর লাগে, এটাকে এই ফর্মে লিখতে পারো যে 1 4 সাইন 4 আর এখানে 1 6 সাইন 6 এরকম আসবে প্লাস একটা সি, এভাবেও লিখতে পারো। আচ্ছা, এটা গেল। আশা রাখি আমরা এটা বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের 2 এর 5। তা কি করছি, যদি কখনো দেখতে পাও কোন একটা অঙ্কের মধ্যে এই যে ব্যতিক্রম যেটা লিখছে, এটা একটা নোট হিসেবে কনসিডার করতে পারো, ব্যতিক্রম লিখতে পারো, তো এখানে নোটও দিতে পারো। আচ্ছা, আমরা পরবর্তী জীবনে দেখবো এগুলো নিয়ে একটা বই তৈরি করা যায় কিনা। গেল, আমরা 2 এর 6 নিয়ে আলোচনা করতে চাই। 2 এর 6 কি আছে একটু দেখতে চাই। 2 এর 6 2 এর 6 রুইটা আসছিল এখানে সাইন টু দি পাওয়ার 5x আর dx, এটা একটু লিখে রাখি, এটা সে রুয়েটে 11 10 11তে আসছিল। এবার দেখো এটাকে আমি কি করতে পারি। তো এটা ধরো এটাকে আমি এরকম লিখতে চাই যে সাইন টু দি পাওয়ার 4x সাইন এক্স ডিএক্স। তার আগে একটা কথা বলি নেই তোমাদেরকে, সেটা হচ্ছে সাইন কিউব এক্স ডিএক্স এইটা করে আসি, তারপর আমরা সাইন টু দি পাওয়ার 4x dx করে আসছি। তো এটার একটা ফর্মুলা ছিল, সমষ্টি আকারে লিখছিলাম, বীজগাণিতিক সমষ্টি আকারে। আর সাইন টু দি পাওয়ার 4 কে আমি আবার কি করেছিলাম, এরকম স্কয়ার করেছিলাম। সরি, এখানে একটা এরকম একটা স্কয়ার আকারে লিখছিলাম। তো এটা 2 সাইন স্কয়ারে এখানে একটা 2 আনছিলাম, একটা হাফ আনলে 2 আনছিলাম, মনে আছে না? এখানে মানে হাফ না, মানে 4। তা আমাদের দেখবা এরকম মনে রাখতে হবে যে আমি যখন স্কয়ার যুক্ত হবে তখন আমরা চেষ্টা করব 2 সাইন স্কয়ারে এই সূত্র ইউজ করার জন্য। আর যে মানে সাইন 4 হলে সাইন কিউবের জন্য আলাদা একটা সূত্র আছে সমষ্টি আকারে, সাইন 5 এর জন্য আমরা এইভাবে কাজ করব। ঠিক আছে? আচ্ছা, তো এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমার আবার বলছি, কিন্তু তুমি মনে রাখবা যদি এরকম স্কয়ার যুক্ত দেখো তখন আমরা কি কাজ করেছি, এখানে একটা হাফ আইনা এখানে একটা 2 নিয়ে এখানে সাইন স্কয়ার এক্স এর ফর্মুলা করেছি।
যদি কিউব দেখেছি তখন আমরা কি করেছি, ওই যে সাইন 3 এর সূত্রটা ইউজ করেছিলাম। আর যখন 4 দেখব, 4 দেখা মানে তো আসলে এটাকে দেখা, তাই না? আর যখন 5 তখন এই নিয়মে করবো। হ্যাঁ, এই কয়টা একটু শিখবা, তোমাদের 5 পর্যন্তই আসে, ঠিক আছে? 2 3 4, 4 তো 2 এর জন্য, আর 5 টা আসে, এটা একটু বুঝতে হবে। আমরা একটু দেখতে চাই 5 এর জন্য তো কি করব, এভাবে একটু কমাই নিলাম, পাওয়ার কমালাম। ও, এবার দেখব যে একটু 4 আছে যেহেতু এটাকে ভাঙতে চাই, 4 টা একটু সমস্যা, এইটাকে স্কোয়ার করে দিলাম। কেন করছি তোমরা বুঝতে পারবা। পাওয়ার কমাতে চাচ্ছি আমি আস্তে আস্তে, বলছিলাম কিন্তু এই যে একটু এখানে মডিফাই করতে হবে আমাকে। এই যে এখানে দেখো লেখা আছে মডিফাই করব, তো পাওয়ার কমাবো। তো পাওয়ার কমালাম, 5 কে আস্তে আস্তে কমাচ্ছি। আর আমরা জানি সাইন স্কোয়ার কে লেখা যাবে, সাইন স্কোয়ার এক্স লেখা যাবে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। এখানে স্কোয়ার থাকবে আর এখানে সাইন এক্স আর ডিএক্স। আচ্ছা, এবার এটাকে আমি কি লিখতে পারি, আমি একটা ব্যাপার ধরতে চাই, সেটা এখান থেকেই ধরি, আর তো যাওয়া লাগবে না। এই যে মনে করো আমার গাবতলী চলে আসছে, এটাই আমার গাবতলী, এটাকে 1 নং ধরে নাও। এবার যদি আমি ধরি, দেখি ধরি সাইন এক্স ইকুয়ালস টু জি ধরলাম বা জেড, এখানে পাবো কজ এক্স আর ডিএক্স একত্র করে ফেললাম ডিজেড, এগুলো 1 নং এ বসায় দাও। 1 নং এ বসালে কি পাবো, 1। আচ্ছা, তাহলে কিন্তু আমি, না তাইলে হবে না, সাইন এক্স কে ধরে পাচ্ছি না ম্যাথের মধ্যে, তাইলে আমি কস কে ধরতে চাই। এবার দেখি দুইটা ধরে না হলে আবার মডিফাই করতে হবে, সহজ কথা। কস কে ধরি, তাহলে এখানে পাবো মাইনাস সাইন এক্স আর ডিএক্স ডিজেড, মাইনাসটা দিয়ে গুণ করে দিতে চাই উভয় পক্ষে, তাহলে এখানে একটা আসবে মাইনাস মাইনাস ডিজেড। এবার যদি বসাতে চাই 1 মাইনাস কজ মানে হচ্ছে জেড স্কোয়ার, এখানে আরো একটা স্কোয়ার আছে, দেখো যে কজ মানে হচ্ছে কজ এক্স মানে হচ্ছে জেড, আর এখানে আছে কজ স্কোয়ার এক্স মানে জেড স্কোয়ার এক্স, ঠিক আছে? আচ্ছা, এবার আর sin x dx মানে হচ্ছে মাইনাস dz, তাহলে মাইনাসটা এখানে নিয়ে আসি, মাইনাস কনস্ট্যান্ট বলে এখানে dz থাকবে। আচ্ছা, মাইনাসের জায়গায় মাইনাস, ইন্টিগ্রেশন অপারেটরটা থাকবে a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে z টু দি পাওয়ার 4 আসবে, এরকম দিয়ে দাও। আচ্ছা, মাইনাস থাকুক, মাইনাস থাকুক সবার মতো করে। আমরা এবার ইন্টিগ্রেশন সবাইকে দিয়ে দিতে চাই, তো এখানে থাকবে হচ্ছে মাইনাসও দিয়ে দাও সবাইকে, সমস্যা নেই, 1 dz মাইনাস মাইনাসে প্লাস, এখানে 2 জেড স্কোয়ার ডিজেড, এখানে মাইনাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। আচ্ছা, এরপরে আমরা এখানে উঠতে চাই, জায়গা আছে যেহেতু, আমরা 1 কে করলে আসবে জেড, তাহলে মাইনাস জেড প্লাস 2 কনস্ট্যান্ট বের হয়ে যাবে, আর জেড স্কোয়ার কে করলে আসবে জেড টু দি পাওয়ার 3 বাই 3, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস জেড টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস হচ্ছে একটা সি। আসলে তো জেড ছিল না, তো কি ছিল, জেড হচ্ছে অঙ্কের মধ্যে আমরা ধরে নিয়েছিলাম cos x কে ধরেছিলাম, তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস cos x, এখানে 2 cos কিউব x বাই 3 মাইনাস এখানে cos টু দি পাওয়ার 5 x বাই 5 প্লাস c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তা দেখো এই যে একটা ব্যতিক্রম অঙ্ক, যে আমাদের কিছু এই সব কিছু টেকনিক মনে রাখতে হবে, যখন z টু দি পাওয়ার 5 তখন আমরা এটা দিয়ে করব, যখন এই যে মানে সরি z না মানে sin টু দি পাওয়ার 5 তখন আমরা এইভাবে করব। তো এই সব কিছু টেকনিক একটু মনে রাখতে হবে, যে সাইন স্কোয়ার থাকলে কি করতে হয়, সাইন কিউব থাকলে কি করতে হয়, সাইন, আচ্ছা 4 মানে তো স্কোয়ার, তাহলে এখানে 4 একই জিনিস, এই দুটার নিয়ম এক। আর 5 এর জন্য এইমাত্র শিখলাম সেটা, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা একটু মনে রাখার চেষ্টা করবা। আর আমরা 3 নাম্বারের 3 নাম্বার আছে, 3 নাম্বারের হচ্ছে 1 আর 2, সেটাও একই নিয়ম। 3-এর অঙ্কগুলোও রুল 5 দিয়ে করা যাবে। আমি 3-এর 1 আর 2 করে দিচ্ছি, দুটো অঙ্কই আছে। তারপর আমরা পরবর্তী দিন আবার আমরা রুল 6 নিয়ে আলোচনা করব। 3-এর, এটা হচ্ছে 3-এর, আচ্ছা 3-এর 1 নাম্বারও এই 5 দিয়ে করা যাবে, রুল 5 কি আছে 3-এর 1-এ, আছে cos √x
ওভার রুট এক্স, আর এখানে আছে একটা ডিএক্স, আর 3/2 এটার মধ্যে আছে কস, এখানে 1/x, এখানে আছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার ডিএক্স, এদের ইন্টিগ্রেশন করতে বলছি। দেখি তো আরো আছে কিনা অঙ্ক, একটু সময় দিতে হবে আমাকে। তিনি আর কোনো অঙ্ক আছে কিনা। আচ্ছা, 3-এ 2টা অঙ্কই আছে, 3-এ 2টা। এটাও হচ্ছে আমাদের রুল 5 দিয়ে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু একটা করে দিতে চাই। কোনটা করব? দুটাই করা যায়। আচ্ছা ধরি, এখানে বুঝতে পারছো, ধরি রুট এক্স কে ধরলে আমি বাকিটা পাওয়া যাব কিভাবে, এগুলো তুমি করতে করতে বুঝে যাবা। এবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আমরা জানি রুট এক্স কে করলে 1/2 রুট এক্স, ঠিক না? আর এটাই করলে ডিজেড ডিএক্স। এই ডিএক্সটাকে উপরে উঠে নিয়ে যাও, আর এই রুট এক্স এখানে থাকুক, আর টুটাকে এই পাশে নিয়ে আসো, আর গুণন করে দিচ্ছি। জাস্ট দেখো আমি কেমনে বুঝলাম এভাবে কেন করে নিলাম, কারণ এখানে দেখো যে ডিএক্স ওভার রুট এক্স আছে, এই ব্যাপারটা আছে, এই কারণে। তাহলে আমি এবার যদি 1 নং বসাতে চাই, এটাকে মনে করো 1 নং অঙ্কে বসাতে চাই, এখানে 1 নং ম্যাথে বসাও। কি পাচ্ছি দেখো তাহলে, ডিএক্স রুট এক্স। আচ্ছা আগে বলো, ইন্টিগ্রেশনের অপারেটরের জায়গায় ওটা দিলাম, কজের জায়গায় কজ থাকবে, আর রুট এক্স মানে হচ্ছে জেড, আর এই যে যে ভগ্নাংশ সহ এই ব্যাপারটা মানে হচ্ছে ডি, 2dz। এখানে লিখে রাখো 2dz, 2 যেহেতু কনস্ট্যান্ট বের করে নিবা, অবশ্যই অবশ্যই কিন্তু এটা কিন্তু অ্যাঙ্গেল না, দেখতে পাচ্ছ? তাহলে এখানে cos z dz, আমরা জানি এটাকে করলে আসবে হচ্ছে sin z প্লাস সি। আসলে কি জেড এখানে না, জেড এর পরিবর্তে আমরা কি লিখবো, জেড মানে হচ্ছে ধরে নিয়েছিলাম রুট এক্স প্লাস সি। এই পর্যন্ত অ্যান্সার। আচ্ছা পরবর্তী অঙ্কটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করে নিও, তা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। তোমরা শুধুমাত্র 1/x কে ধরবা জেড, তাহলে আমরা জানি 1/x কে করলে -1/x স্কোয়ার, এখানে পাবো হচ্ছে ডিজেড ওভার ডিএক্স, আর এখানে তাহলে সুন্দর করে সাজাই নিলে ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস ডিজেড, এই আকারে পরে 2 নম্বরে বসালে অ্যান্সার পেয়ে যাবো। আজ এই পর্যন্ত, আমরা রুল 6 নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।